মাননীয় সদস্যবৃন্দ, বাজেটের উপর আলোচনা চলমান রয়েছে। আমি এখন আহ্বান জানাবো মাননীয় সদস্য মোহাম্মদ মুসলিউদ্দিন ফরিদ, যশোর 2। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই স্বাস্থ্য বাজেটকে দ্বিগুণ করার জন্যে, স্বাস্থ্য উপকরণে কর হ্রাস করার জন্যে, স্নাতক পর্যন্ত নারীদের শিক্ষাকে বিনামূল্যে ব্যবস্থা করার জন্যে। সময় পেলে আরও কিছু ভালো দিক আমি উল্লেখ করতে পারতাম। মাননীয় স্পিকার, স্বাস্থ্যের উপরে 5টা বিষয়ে আমি আলোচনা করব। জিডিপিকে শতকরা 1 ভাগে উন্নীত করা হয়েছে, যেটা লক্ষ্যমাত্রা হলো 5 ভাগ। আমাদের আশেপাশের অনেক দেশই প্রায় সেই লক্ষ্যমাত্রা পৌঁছে গেছে। আমাদের সরকার অঙ্গীকার করেছেন এটাকে 5 ভাগে ধীরে ধীরে নিয়ে যাওয়ার। আমরা আশা করি সেই অঙ্গীকার তারা রক্ষা করবেন। দ্বিতীয় সমস্যা হলো আমাদের জনবল। লক্ষ্যমাত্রার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাত্র 18 ভাগ আমাদের এখানে আছে। বাস্তবে এই জনবল সমস্যা আমরা এমন কোনো মাননীয় সদস্য নেই আমরা বলি নাই, কারণ অনেক স্বাস্থ্যকর্মী তাদের গ্রামে বা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকেন না। আমাদের 80,000 পদ এই মুহূর্তে খালি আছে, আর প্রায় 2,000 কোটি টাকা গত বছর পরিচালন থেকে ফেরত গিয়েছে। দেশে হাজার হাজার শিক্ষিত যুবক আছেন, তাহলে কেন আমাদের এই পদ খালি আছে? এটার উত্তর হলো স্বাস্থ্য ব্যবস্থায় শিক্ষিত বা ট্রেনিং প্রাপ্ত লোকের আমাদের অভাব। আমাদেরকে এই অভাব পরিপূরণ করতে গেলে পরিকল্পিতভাবে এবং বাজেটে সেইভাবে অর্থায়ন করে আমাদেরকে জনবল তৈরি করতে হবে। সেটা অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার, সময় লাগবে, প্রচুর অর্থ লাগবে। কিন্তু আমরা স্বল্প সময়ে যদি এই সমস্যার সমাধান করতে পারি, আমাদেরকে স্টেক হোল্ডারদের সাথে, ডাক্তারদের সাথে, নার্সদের সাথে, যারা টেকনিশিয়ান আছেন তাদের সাথে, তাদের অ্যাসোসিয়েশনের সাথে কথা বলে কি কারণে বা কি ব্যবস্থা নিলে তারা এলাকায় থাকবেন, এটা যদি আমরা করতে পারি তাহলে হয়তো আমাদের এই জনবলের সমস্যার সমাধান সাময়িকভাবে হতে পারে। তৃতীয় হলো একটা বড় সমস্যা, আউট অফ পকেট এক্সপেন্ডিচার। অত্যন্ত দুঃখজনক যে আমরা এই ব্যাপারে বিশ্বের সর্বোচ্চ অবস্থান করছি, যদিও অনেক বিষয়ে আমরা সর্বনিম্ন অবস্থান করি। আমাদের অবস্থান হলো 79 ভাগ, অর্থাৎ আমাদের বাজেট যদি 69,000 কোটি টাকা হয়, এখানে আপনি 1,50,000 কোটি টাকা পকেট থেকে ব্যয় করি। বিদেশে চিকিৎসা নিতে যে প্রায় আরও 1 লক্ষ কোটি টাকা খরচ হয়, সেটা কিন্তু এখানে নেই। এর মধ্যে 90,000 কোটি টাকা হলো ওষুধে ব্যবহার হয়। আমি খুব নাম করা একজন ভদ্রলোকের প্রেসক্রিপশন রিসেন্টলি দেখেছিলাম, 1800 ওষুধে উনি আছেন, কিন্তু ওনার অসুখ ভালো হচ্ছে না। আমি 14টা ওষুধ বন্ধ করে দিলাম, উনি ভালো হয়ে গিয়েছেন। তাই এক্ষেত্রে রেগুলেশন দরকার। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ ইকোনমিক ইউনিট আছে, তারা কিভাবে এই ওষুধ নিয়ন্ত্রণ করা হবে সেটার ব্যাপারে অনেক এখানে মতামত দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। পরের যেটা খরচ 25,000 কোটি টাকা খরচ হচ্ছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। আমরা সবাই বাইরে পরীক্ষা নিরীক্ষা করি, কিন্তু পরিসংখ্যান অনুযায়ী দেখা যায় যে আমাদের 50 ভাগের অধিক আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে যন্ত্রপাতি সেগুলো বিকল হয়ে আছে সামান্য মেরামতের অভাবে। আমরা যদি এই যে পরিকল্পনা আছে যদি বাস্তবায়ন করতে পারি এবং আমাদের যে যন্ত্রপাতি যদি শীঘ্র যদি মেরামতের ব্যবস্থা করতে পারি, আমাদের অনেককেই বাইরে যে পরীক্ষা নিরীক্ষা করা লাগবে না। SDG 3 আমরা অঙ্গীকারাবদ্ধ ইউনাইটেড নেশনসের সাথে। 2030 সাল অনেকভাবেই আমরা পিছিয়ে আছি, অনেকটাই পিছিয়ে আছি। সেখানে পরামর্শ আছে যে বিশেষজ্ঞদের পরামর্শ যে 75 ভাগ রেজাল্ট SDGর আমাদের আসতে পারবে প্রাইমারি হেলথ কেয়ার থেকে, কিন্তু সেখানে আমাদের বরাদ্দ মাত্র 30 ভাগের কম। অতএব আমরা যদি সেই অনুপাতে বাড়াতে পারি তাহলে আমরা বিশ্বের কাছে লজ্জিত হব না এবং SDG 3 আমরা অ্যাচিভ করতে পারবো ইনশাল্লাহ। সবশেষে আরেকটা বড় সমস্যা হলো অব্যবহৃত অর্থ। 2,000 কোটি টাকা পরিচালন থেকে এবং 12,000 কোটি টাকা প্রকল্প থেকে ফেরত গিয়েছে। অন্যান্য অনেক মন্ত্রণালয়ে কিন্তু সকল অর্থই এখানে ব্যবহৃত হয়, অনেক সময় বেশি হয়। এক্ষেত্রে আমরা যদি ঝোপের মধ্যে সাপ থাকে, যত শক্ত লাঠি দিয়েই আমরা মারার চেষ্টা করি না, মরবে না। আমাদেরকে মূল সমস্যাকে এখানে আমাদেরকে বের করতে হবে। আমি আগে 2টা পরামর্শ দিয়েছিলাম বিনা অর্থ ব্যয়ে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের। আমাকে যদি একটু সময় দেন 5 মিনিট, আমি আরেকটা তৃতীয় আজকে আমার এখানে পরামর্শ দিব। গবেষণা করে এটার সমাধান বের করতে হবে। 22-23 সালে স্বাস্থ্য গবেষণায় আমাদের বাজেট ছিল মাত্র 100 কোটি, যেটা
অধিকাংশই ব্যবহৃত হয় নাই। ইংল্যান্ডে এনএইচএসে স্বাস্থ্য বাজেট থেকে প্রতি বছর 30,000 কোটি টাকা ব্যবহার করা হয় এবং শিক্ষা এবং অন্যান্য খাত থেকে স্বাস্থ্যের উপর গবেষণায় 3 লক্ষ কোটি টাকা ব্যবহার করা হয়। ইংল্যান্ডের স্বাস্থ্য ব্যবস্থার সাথে কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থার অনেক মিল আছে। মাননীয় সদস্য 2 মিনিটে সাম আপ করেন। তা এখানে আমরা কিন্তু সহজেই তাদের, আমি যখন 89 সালে ইংল্যান্ডের উচ্চশিক্ষায় যাই, আমরা যে সমস্যার কথা আজকে বলি সেই সমস্যাগুলো সেখানে ছিল এবং আমি দেখেছি কিভাবে তারা এই গবেষণা করে করে এই সমস্যাগুলোকে তারা মিটিয়েছে। 5টা, যেটা আমি এখন সময়ের কারণে আমি শুধু বুলেট পয়েন্ট বলবো। একটা হলো অটোনমি দেয়া, স্বায়ত্তশাসন, তাতে করে কিন্তু এটাকে যথেষ্ট রেগুলেশনের মাধ্যমে এবং মনিটরিং এবং গভর্নেন্স এবং ট্রান্সপারেন্সি দিয়ে দিতে হবে, কারণ এটা একটা বিরাট দায়িত্ব। এবং ইংল্যান্ডে অনেককে স্বায়ত্তশাসন দেওয়া হয়েছে 3 বছর 4 বছর ধরে, কিন্তু এরপরে এটা নিয়ে নিতে হয়েছে যদি তারা মান রাখতে না পারেন। দ্বিতীয় ছিল যে আমাদের ডাক্তার সমস্যা, নার্স সমস্যা, কিন্তু আমরা তাদেরকে ম্যানেজার বানিয়েছি, তাদের সে ব্যাপারে পড়াশোনাও নাই, অভিজ্ঞতাও নাই। ইংল্যান্ডের এই ম্যানেজার কিন্তু সমস্ত নন ডাক্তার ম্যানেজাররা বিরাট, আমাদের থেকে 100 গুণ বেশি বাজেট সেখানে সেই ব্যবস্থা তারা চালান। তৃতীয় এবং চতুর্থ হলো পেমেন্ট ফর সার্ভিস, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে পিপিপি সিস্টেমের কথা বলেন, উনি দেখে এসেছেন ইংল্যান্ডে। এই দুটাতে যদি হাসপাতাল যদি সার্ভিস দেয় তারা পেমেন্ট পাবে, যদি হাসপাতালের এক্স রে মেশিন বন্ধ থাকে পেমেন্ট পাবে না। তারা যদি বাইরের কোনো ক্লিনিক থেকে এক্স রে করে আসে সেটার জন্য সরকার তাদেরকে পেমেন্ট করে দিবেন। সবশেষ হলো স্বাস্থ্য এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় কিন্তু ইংল্যান্ডে একসাথে। আমি সবশেষে একটাই কথা বলবো যে সবার জন্য স্বাস্থ্য, এটা কিন্তু শুধু সরকারের দায়িত্ব না, এটা আমাদের সবার দায়িত্ব। 20 বছর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বাংলাদেশে এসেছিলেন। তিনি এসে 2 দিন ছিলেন দেশে, 1 দিন ছিলেন আমার এলাকা চৌগাছায়। বলেছিলেন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য বিশ্বের কোথাও যাওয়ার দরকার নেই, যদি চৌগাছা মডেল যদি চালু করা হয় তাহলে এদেশের স্বাস্থ্য সমস্যার সমাধান হয়ে যাবে। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ দেই, উনি 2 সপ্তাহ আগে আমাকে সুযোগ দিয়েছিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় ছিলেন, আমাকে চৌগাছা মডেলকে ব্যাখ্যা করার জন্যে। আমাকে আর 1 মিনিট দেবেন, শেষ করে দিই। মাননীয় সদস্য ধন্যবাদ। আচ্ছা, এক মিনিটে সাম আপ করেন। তা এখানে চৌগাছা স্বাস্থ্য মডেলের আমি সেখানে আলোচনা করেছি এবং সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে চৌগাছা মডেলকে সারা দেশে নিয়ে আসবেন। যখন মার্গারেট চ্যান এসেছিলেন তখন কিন্তু সরকার একটা সিদ্ধান্ত নিয়েছিল, স্বৈরতান্ত্রিক সরকার এসে সেই সিদ্ধান্ত বাস্তবায়িত করে নাই। চৌগাছা মডেলের মূল হলো এখানে কমিউনিটি এনগেজমেন্ট, এম্পাওয়ারমেন্ট এবং পার্টিসিপেশন। জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক মতাদর্শকে ভুলে সবাই একসাথে হয়ে আমাদের যে সবার প্রতি স্বাস্থ্যর যে দায়িত্ব সেটা কিন্তু চৌগাছায় পালন করেছে, যে কারণে চৌগাছা 15 বার পরপর জাতীয় পুরস্কার পেয়েছিল। তাই আমি সবার প্রতি আবেদন জানাবো, স্বাস্থ্য সমস্যা আমাদের সবার, আসুন সবাই আমরা সমস্ত ভেদাভেদ ভুলে যেয়ে সবাই একসাথে হয়ে চৌগাছার মতো করে আমাদের সবার জন্য স্বাস্থ্যকে আমরা এগিয়ে নেই, যাতে 2030-এর মধ্যে আমরা সবার জন্য স্বাস্থ্য উপহার দিতে পারবো। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া 3। আপনার সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে বক্তব্য সুযোগ দেওয়ার জন্য। একই সাথে আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগরবাসীকে ধন্যবাদ, যারা আমাকে 1,47,000 ভোটের ব্যবধানে এই সংসদে এসে বক্তব্য দেওয়ার সুযোগ করেছেন। মাননীয় স্পিকার, ধন্যবাদ। শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং আমাদের মাতা প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি আমাকে নমিনেশন দিয়ে এই সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, এই 2026-27 সনের বাজেট এটা শুধু আয় ব্যয়ের হিসাব না। বিগত 12ই ফেব্রুয়ারি 2026 জনগণ আমাদেরকে যে উপর আস্থা রেখে যে আমাদেরকে সরকার গঠনের সুযোগ করে দিয়েছেন, সে আস্থার প্রতিফলন হিসাবে এই আগামী অর্থনৈতিক পরিকল্পনার একটা দিক নির্দেশনা এই বাজেট। এই বাজেটে মাননীয় স্পিকার
আপনারা জানেন যে মোটা দাগে বলতে গেলে মাননীয় অর্থমন্ত্রী যে পদক্ষেপগুলো নিয়েছেন, যে আগামী 5 বছরের সাথে অ্যালাইন রেখে এই বাজেট বাস্তবায়ন করেছেন, এবং সেই 5 বছরের যে 3R পদ্ধতি যেটা উনি বলেছেন যে প্রথম 2 বছর আমরা আমাদের অবস্থায় ফিরে যাব, একটা স্বাভাবিক অবস্থায় ফিরে যাব, পরবর্তী 3য় বছর আমরা হয়তোবা অর্থনীতি ঘুরে দাঁড়াবে, এবং পরবর্তী 2 বছর এই অর্থনীতি একটা সমৃদ্ধির দিকে যাবে। এইটা আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মোটা দাগে মাননীয় স্পিকার, ওনার এই বাজেটে যেমন কয়েকটা জিনিস খুব উল্লেখযোগ্য, সেটা হলো যে এই অর্থনীতির পরিচালনা ব্যয় কমিয়ে এনে উনি উন্নয়নের দিকে মাননীয় স্পিকার বেশি গুরুত্ব দিয়েছেন, সেটা একটা প্রশংসনীয় জিনিস। এবং তাছাড়া মাননীয় স্পিকার, আপনারা দেখেন যে 2025-26 সনের আমাদের বাজেটে ব্যাংক খাতের ঋণ ছিল 1,18,000 কোটি টাকা। বাজেটের আকার বেড়েছে মাননীয় স্পিকার, কিন্তু 2026 সনের 26-27 সনের অর্থ বছরে ব্যাংক খাত থেকে, প্রাইভেট ব্যাংক খাত থেকে ঋণ নিয়েছেন 1,12,000 কোটি টাকা। আমি মনে করি যে এই যে প্রাইভেট খাতের যে ঋণ কমিয়ে এনেছে, এতে আমাদের ব্যক্তিগত কিংবা আমাদের ব্যবসায়ীরা যে ঋণ নেবে, সেই ঋণের পরিমাণটা উনি আরও বৃদ্ধি করার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, খাত ওয়ারি যদি আমি বলতে যাই, প্রথম আসে মাননীয় স্পিকার শিক্ষা খাতের বরাদ্দ মাননীয় স্পিকার 1.39 থেকে বৃদ্ধি করে জিডিপির 1.39 থেকে বৃদ্ধি করে 2% জিডিপির 2% করা হয়েছে। সেটা একটা প্রশংসনীয় উদ্যোগ। এবং তাছাড়াও মাননীয় স্পিকার, আপনারা আমরা দেখতে পাই যে এই শিক্ষা খাতে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো যে প্রাথমিক শিক্ষা। এই প্রাথমিক শিক্ষা আমাদের শিক্ষার মূল ফাউন্ডেশন। এই প্রাথমিক শিক্ষাকে উৎসাহিত করার জন্য সেখানে মিড ডে মিলের ব্যবস্থা করা হয়েছে, এবং প্রাথমিক শিক্ষার্থীদেরকে পোশাক এবং স্কুল ব্যাগ এবং জুতা বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করেছেন। শুধু তাই নয়, শ্রেণীকক্ষে টিচারদের জন্য ওয়ান ট্যাব ওয়ান টিচার সেই ব্যবস্থা চালু করেছেন। আমি মনে করি এই সমস্ত উদ্যোগ আমাদের প্রাথমিক শিক্ষার্থীদের উৎসাহিত করবে। শুধু তাই নয়, আমরা মাধ্যমিক শিক্ষাতে যে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে, সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। এবং সেই জন্য তাছাড়াও বিনামূল্যে বই বিতরণ থেকে শুরু করে আরও অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা আমি মনে করি যে একটা ভালো উদ্যোগ। মাননীয় স্পিকার, আমার ব্রাহ্মণবাড়িয়া এবং বিজয়নগরে অনেকগুলা কওমি মাদ্রাসা আছে। একটা বয়সের আমাদের একটা বড় অংশ কওমি মাদ্রাসার পড়াশোনা করে। আমার মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমার অনুরোধ যে এই কওমি মাদ্রাসাগুলোকে কিভাবে আমাদের মূল শিক্ষার সাথে অ্যালাইন করা যায়, সেই ব্যাপারে যদি একটা ব্যবস্থা নিতেন, এবং সেই ব্যাপারে যদি কোনো বরাদ্দ থাকতো, সেক্ষেত্রে আমাদের মনে হয় শুধু আমাদের ব্রাহ্মণবাড়িয়া না, অনেক এলাকাতেই কওমি মাদ্রাসা আছে, সেক্ষেত্রে আমাদের জাতি উপকৃত হতো। মাননীয় স্পিকার, আমাদের শিক্ষা খাতে আমি আমার ব্রাহ্মণবাড়িয়ার কথা বলতে চাই। এখানে আমাদের প্রায় 43 লক্ষ লোকের বসবাস। এই 43 লক্ষ লোকের জন্য মাননীয় স্পিকার একটা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন। আমাদের এই রক্ষণশীলতার কারণে আমাদের অনেক মেয়েরা ঢাকা অথবা চিটাগাঙে তারা পড়াশোনা করতে চায় না। তাদেরকে যদি আমরা ব্রাহ্মণবাড়িয়াতে একটা বিশ্ববিদ্যালয় করার ব্যবস্থা দেওয়া হয়, সেক্ষেত্রে এই মেয়েরা বিশেষ করে উচ্চশিক্ষা শিক্ষিত হতে পারে, এবং জাতি শিক্ষিতার হার উচ্চশিক্ষিতার হার বৃদ্ধি পাবে। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় বাড়িয়ে দিতে হবে। মাননীয় সদস্য 2 মিনিটে আপনার বক্তব্য শেষ করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতের কথা বলতে চাই। স্বাস্থ্য খাতেও বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে, যেটা 0.39 থেকে 1% পর্যন্ত। মাননীয় স্পিকার, জিডিপির সবচেয়ে উল্লেখযোগ্য হলো যে প্রায়
স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। এই যে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী মানে প্রান্তিক পর্যায়ে এই 1 লক্ষ স্বাস্থ্যকর্মীর বেতনের একটা ফ্লো থাকবে, যেটা প্রান্তিক অর্থনীতিকেও চাঙ্গা করবে। সেই ক্ষেত্রে মাননীয় স্পিকার, স্বাস্থ্য কথা বলতে গিয়ে আমার নির্বাচনী এলাকার যে হাসপাতালটি আছে সেটা 250 শয্যার হাসপাতাল। আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে দাবি জানাবো মাননীয় আপনার মাধ্যমে যে এই হাসপাতালটিকে যাতে 500 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করা হোক। মাননীয় স্পিকার, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা এই বাজেটে আমাদের অনেক বরাদ্দ দেখেছি, 9,38,000 কোটি টাকার বরাদ্দ দেখেছি। এই সকল বরাদ্দ বৃথা যাবে যদি মাননীয় স্পিকার আমরা মাদককে নির্মূল করতে না পারি। আমাদের এই মাদকের পক্ষে, মাদকেরকে যাতে আমরা নির্মূল করতে পারি, আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানাবো যে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অন্যান্য সেলের মতো মাদক বিরোধী এবং এই অনলাইন জুয়া এগুলো বিরোধী যাতে একটা সেল করা হোক এবং সেই ক্ষেত্রে এই সেলগুলোতে যাতে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হোক। আজকে যেভাবে মাদকের প্রসার ঘটেছে, আমরা যদি থানা ওসিকে জিজ্ঞেস করি, বলেছে স্যার পর্যাপ্ত পরিমাণ গাড়ি নাই, পর্যাপ্ত পরিমাণের লোকবল নাই। এবং সেই ক্ষেত্রে হয় কি, আমি জানি না তারা এটাকে ইন্টেনশনালি বলে কিনা, কিন্তু আমার মনে হয় প্রতিটা থানাতে যদি, বিশেষ করে আমরা যারা বর্ডারের এলাকায় আছি, আমাদের এখানে যদি পর্যাপ্ত পরিমাণের এই যানবাহন অথবা লোকবল দেওয়া হয়, সেক্ষেত্রে মাদককে আমরা অনেকাংশ নির্মূল করতে পারবো। মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ আব্দুল মুহিত তালুকদার, মাননীয় সদস্য, বগুড়া 3। আপনার সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে এলাকায় যখন দেয় আজকের এই বাজেট নিয়ে আমাদেরকে মানুষ আমাদের অনেক সুনাম করছে যে অনেক ভালো একটা বাজেট হয়েছে, এলাকায় কোনো খাদ্যের দাম বাড়েনি। কিন্তু সংসদে যখন আসি, আমার বিরোধী দলের সম্মানিত বন্ধুরা ওনারা বললেন যে বাজেটটা অনেক চ্যালেঞ্জিং, এই বাজেট অনেক বড় হয়েছে, এত বড় বাজেট এটা বিএনপির জন্য অনেক, এই সরকারের জন্য অনেক চ্যালেঞ্জের ব্যাপার। মাননীয় স্পিকার, আমি বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার পরিবার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সারাটা জীবনই চ্যালেঞ্জ মোকাবেলা করেই এই দেশের অগ্রগতি করতে হয়েছে। মাননীয় স্পিকার, কারণ আমরা চ্যালেঞ্জ গ্রহণ করতে অভ্যস্ত। মাননীয় স্পিকার, আমরা যদি 1975-এর সময়টা দেখি, 1975-এর পট পরিবর্তনের পরে একটা দুর্ভিক্ষ পীড়িত দেশকে কিভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত করেছিলেন, তখনও আমরা দেখেছি। আজকে যারা আমাদের যে ম্যান পাওয়ার বিদেশে যাচ্ছে, তাদেরকে শুরু করেছেন সেই সময়টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। আমাদের যে বিদেশে রপ্তানি, আজকে যে গার্মেন্ট শিল্প, সেটাও সময় শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে। প্রত্যেকটা ভালো কাজে শুরু উনি করেছিলেন। উনি খাল খনন শুরু করেছিলেন, তখনও আমরা দেখেছি একটা শ্রেণী তখন বলেছিলেন যে এই খাল খননের মাধ্যমে এই দেশে কুমির নিয়ে আসা হচ্ছে, এই ধরনের কথা শুনেছি মাননীয় স্পিকার। ওই সময় কষ্ট লাগে। এরপরেও দেখেছি ওনার আমাদের দেশে খালেদা জিয়ার পরবর্তী সময় বিরোধী দলে ছিলেন, তখনও তাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। উনি এই 9 বছরে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে চ্যালেঞ্জ গ্রহণ করে বিগত স্বৈরাচার সরকারের পতন করেছিলেন। অনেক আমাদের সঙ্গে অনেক আন্দোলনকারী ছিলেন, তারা কিন্তু বিরোধী দলে ছিলেন, তারা কিন্তু ওই সময় স্বৈরাচার সরকারের সঙ্গে আঘাত করে নির্বাচন করেছিলেন। কিন্তু দেশে তো খালেদা জিয়া নির্বাচনে তো যাননি, কোনো আপোষ করেননি। অর্থাৎ এই চ্যালেঞ্জ মোকাবিলা করে উনি স্বৈরাচার পতন করেছিলেন। এরপরে 1991 সালে উনি রাষ্ট্র ক্ষমতায় আসার পরে কি হলো, তখনকার যে বিরোধী দলের নেত্রী ছিলেন, উনি কি বলেছিলেন, একটা দিনের জন্য হলেও আপনাদেরকে আমরা শান্তিতে থাকতে দিব না। এটা করে উনি কি করে 175 দিন হরতাল করেছিলেন। করে তারপরে কিন্তু বিএনপির বা এলাকার উন্নয়ন অগ্রযাত্রাকে থামায় দিতে পারেননি। একইভাবে আজকে আবার জুলাইয়ের পর 24শে জুলাইয়ের পরে আমাদের আরেকটা চ্যালেঞ্জের সম্মুখীন ইনশাল্লাহ আমরা হয়েছি। এর মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যে কথাটা বলেছেন, আমরা প্ল্যানের মাধ্যমে আমরা
প্ল্যানের মাধ্যমে এই দেশটাকে আবার উন্নত রাষ্ট্রে পরিণত করব। আজকের যে বাজেটের যে ধরন, তারই এই বক্তব্যের একটা প্রতিফলন মাত্র। মাননীয় স্পিকার, এইখানে কি হয়েছে? এখানে শিক্ষার উন্নয়নের কথা বলেছেন, যেমন দেশের তো খালেদা জিয়া আমাদের নারীদের অবৈতনিক করার কারণে আজকে যে কোনো স্কুলে যান, কলেজে যান, দেখবেন ছেলেদের নারীদের সংখ্যা অনেক বেশি। আজকে আমাদের শিশু বাচ্চাদেরকে প্রাইমারি স্কুলে আপনার ধরেন যে ড্রেস, ব্যাগ, জুতা দেওয়ার মাধ্যমে ইনশাল্লাহ এই যে শুরু হলো, ইনশাল্লাহ আমাদের শিক্ষার হার, শিক্ষার মান আরও উন্নত হবে ইনশাল্লাহ। তাই এই বাজেটের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের কথা বলা হয়েছে, এদেশের মানুষের অর্থনৈতিক উন্নয়নের কথা বলা হয়েছে, কৃষির উন্নয়নের কথা বলা হয়েছে, প্রতিটা সেক্টরে উন্নয়নের কথা বলা হয়েছে। এটা শুধু বাজেট 2026-27 অর্থ বছরের জন্য নয় মাননীয় স্পিকার, এটা শুরু হয়েছে, কিন্তু এটার শেষ অবধি 2030 সালের মধ্যে আমরা ইনশাল্লাহ দেখতে পাবো পৃথিবীর আশেপাশের যে কোনো উন্নত দেশের চেয়ে বাংলাদেশ আরও উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে ইনশাল্লাহ আমরা দেখতে পাবো। এই হলো কথা। কিন্তু আমার এলাকার কথা বলি, কিছু কিছু সমস্যা আমাদের আছে। সেটা হলো যে আমাদের দেশের যে কি বলে আমলাতান্ত্রিক জটিলতার কারণে দেখা যায় যে টেন্ডার অনেক আগে হয়েছে, কিন্তু কাজ হইতে দেখা যাচ্ছে জুন মাসে গিয়ে তাড়াহুড়া করে যখন বৃষ্টি বাদলের সময় হয়েছে তখন কাজ শুরু হলো। এরকম হওয়ার কারণে আমরা কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সারাদিন থেকে আসছি, আবার যখন টেন্ডার হচ্ছে ইদানিং দেখি টেন্ডারের মধ্যে 10 বছরের 15 বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। তাই যদি হয় মাননীয় স্পিকার, তাহলে তো এই স্বৈরাচার আমলের যারা কাজ পাইছে শুধু তারাই কাজ পাবে, নতুন কেউ কাজ পাবে না। অতএব এই সিস্টেমটা আমাদের সরে আসতে হবে মাননীয় স্পিকার। আমরা যারা লাইসেন্স পাইছে তারাই টেন্ডার দিতে পারবে, এই সিস্টেম আমাদেরকে আসতে হবে ইনশাল্লাহ। এই মাননীয় স্পিকার, এটা হলো কথা। এছাড়া আমার এলাকার কথা বলি, আমার আদমদিঘি দুপচাচি এলাকা, এটা হলো কৃষির জন্য উর্বর একটা এলাকা। কৃষি এবং মৎস্য, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় পাঙ্গাস মাছের যে উৎপাদন আমাদের এখানে হয়, তাতে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আদমদিঘি দুপচাচিয়া এবং তার আশেপাশে জয়পুরহাটের কিছু অংশ, নগরের কিছু অংশ সহ আমরা গোটা বাংলাদেশে কিন্তু পাঙ্গাস মাছের পোনা সাপ্লাই দেই এটা। এবং ভারতেও প্রায় 30 থেকে 40 কোটি পোনা আমরা রপ্তানি করি আদমদিঘি দুপচাচিয়া বা নগা এবং জয়পুরহাট এই এলাকার মানুষ। অর্থাৎ পাঙ্গাস মাছের জন্য একটা উর্বর এলাকা। তো এইখানে আমাদের একটা বিল আছে, রক্তদ্রব বিল বা একটা প্লাবনভূমি, প্রায় 1200-1400 একর। এইটা মাননীয় স্পিকার, আমার সময় একটু বাড়াই দেবেন অন্তত, আমি এলাকার কথা বলতে পারিনি। এই প্লাবনভূমিটাকে যদি এবারেও আগাম বৃষ্টির ফলে আমাদের ওখানে যে ইরিগেশন হয়েছিল, ধান হয়েছিল, এটা ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপকভাবে। এই বিলটাকে যদি খনন করে হয় তাহলে এখানে মাছ চাষ, মাছের অভয়ারণ্য, আমাদের ধান চাষ সহ এটার একটা ব্যাপক উপকার হয় মাননীয় স্পিকার। তাই এই বিল খননের জন্য ইতিমধ্যে বরেন্দ্র বিভাগ থেকে একটা প্রজেক্ট চলে আসছে। আমরা বিশ্বাস করি খুব অল্প সময়ের মধ্যে এখানে একটা প্রজেক্ট নিয়ে। মাননীয় সদস্য 1 মিনিটে কনক্লুড করুন। মাননীয় স্পিকার, আমাদের এলাকা কৃষি নির্ভর এলাকা, মৎস্য চাষের এলাকা, ওইখানে একটা পরীক্ষাগার আছে, মৎস্য পরীক্ষাগার। এটা একটা উপকেন্দ্র বিআরএফ এর মাধ্যমে এটা শুরু হয়েছে, স্থাপিত হয়েছে 1952 সালে বা 54 সালে। এটা 10.5 একর জায়গা আছে, এখানে 16টা পুকুর আছে, অবকাঠামো আছে। উপকেন্দ্র থাকার কারণে দীর্ঘদিন এটা কিন্তু এতদিন প্রায় 70-75 বছর হয়ে গেছে, কিন্তু এটা ফুল কেন্দ্র হয়নি মাননীয় স্পিকার। আমি আশা করবো আজকে মাননীয় মৎস্যমন্ত্রী মহোদয় উপস্থিত আছেন, আমি আশা করবো যে অল্প সময়ের মধ্যে আমরা ডিউ লেটার দিয়েছি, অল্প সময়ের মধ্যে এটা একটা ফুল কেন্দ্রের মাধ্যমে আদমদিঘি দুপচাচিয়া বা বগুড়ার ওই এলাকায় মানুষের মাছ চাষের একটা বড় সুযোগ তৈরি করে দেবে মাননীয় স্পিকার। এছাড়াও আমার দুপচাচিয়াতে আমাদের খেলার মাঠ নাই মাননীয় স্পিকার। যদি সম্ভব হয় মাননীয় এখানে মন্ত্রী উপস্থিত আছেন। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ মাসুদ পারভেজ, চুয়াডাঙ্গা 1, সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে বাজেটের উপরে কথা বলার সুযোগ দানের জন্য। সাথে সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাকে নির্বাচিত করে এখানে এসে কথা বলার সুযোগ দান করেছেন। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রী এ যাবৎকালের বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় একটি বাজেট আমাদের সামনে উপস্থাপন করেছেন। 9,38,000 কোটি টাকার একটা বড় বাজেট। সাথে সাথে এটাও যে বাজেট বক্তৃতা পেশ করেছেন সেটাও আমাদের ইতিহাসে সর্ববৃহৎ একটি বাজেট বক্তৃতা, সেজন্য ওনাকে ধন্যবাদ।
তবে আমার কাছে মনে হয়েছে যে প্রাচীন ভারতীয় অর্থনীতিবিদ এবং দার্শনিক চাণক্যের নীতি আমাদের মাননীয় অর্থমন্ত্রী এখানে অনুসরণ করেছেন। কিভাবে অনুসরণ করেছেন সেটা আমি বলতে চাই। তিনি বলেছেন যে মৌমাছি যেমন ফুলের ক্ষতি না করে মধু সংগ্রহ করে, ঠিক তেমনিভাবে শাসকবৃন্দের উচিত জনগণকে কষ্ট না দিয়ে তার কাছ থেকে, তার বুঝতে না দিয়ে তার কাছ থেকে কর আদায় করা। মাননীয় স্পিকার, একদিকে যেমন 60টি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়েছেন, তার উপরে কর আরোপ লাঘব করেছেন, অন্যদিকে আবার যে স্ল্যাব ছিল সেই স্ল্যাব অনুযায়ী এবছর আগে 5% যেখানে করের নির্ধারণ ছিল প্রথম স্ল্যাবে, সেখানে 10% তিনি এটা উন্নীতকরণ করেছেন। এভাবে জনগণকে বুঝতে না দিয়েই জনগণের উপরে করের একটি বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। মাননীয় স্পিকার, আরেকটি বিষয়, আমাদের মাননীয় সংসদ সদস্য যারা সরকারি দলের আছেন, ওনারা 260 জন সংসদ সদস্য এই বাজেটের উপরে পজিটিভ কথাগুলোই সবসময় বলছেন। তো আমরা এখানে মাত্র 90 জন আছি, এই 90 জন পজিটিভও বলছি, আবার কিছুটা ক্রিটিসিজমও করছি। এই সুযোগটা তো আমাদেরকে দিতে হবে। এটা বলতে চাই এই কারণে যে এই সুযোগ তো গণতান্ত্রিক, এটা সৌন্দর্য। সেই কারণেই আমরা বলতে চাই যে ওনারা দেখছেন যে বাজারে কোনো মূল্য বৃদ্ধি হয়নি, জনগণ নাকি তার কোনো কথা বলছেন না। কিন্তু মাননীয় স্পিকার, আমরা জাস্ট 2টা মাস আগে যদি ব্যাক করে যাই তাহলে দেখতে পাবো যে 2 মাস আগেই এপ্রিল মাসে এবং গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে প্রায় 600 টাকা একটা এলপিজি গ্যাসের মূল্য, এবং অন্যান্য যে জ্বালানি তেল সেগুলো ভেরি রিসেন্টলি তার মূল্য বৃদ্ধি করা হয়েছে, বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এগুলো নিয়েই জনগণ মানে অতিষ্ঠ অবস্থায় আছে, যার পরিপ্রেক্ষিতে এখন বাজারে গিয়ে কতটুকু তার প্রভাব পড়ছে সেই বিষয়টা জনগণের আসলে বোঝার সুযোগ হচ্ছে না মাননীয় স্পিকার। এই জন্য মাননীয় স্পিকার, আমরা বলতে চাই যে এই যে একটি বিরাট বড় বাজেট উপস্থাপন করা হয়েছে, এজন্য ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এই বাজেটের যদি সঠিক ব্যবস্থাপনায় যদি পরিচালনা না করা হয়, বিগত সময়ে আমরা যেমন দেখেছি যে দুর্নীতির মাধ্যমে এই যে এডিবির যে টাকা বড় বড় প্রজেক্টের নামে, মেগা প্রজেক্টের নামে মেগা চুরি হয়েছে। এই দেশের অর্থ আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কোট করে বলছি, উনি বলেছেন 39,50,000 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে মাননীয় স্পিকার। সেটা কিন্তু এই দেশের উন্নয়নের জন্য যে বরাদ্দ ছিল সেই বরাদ্দ থেকেই তৎকালীন সরকারের ছত্রছায়া এবং সরকারের লোকজন তারা বিদেশে এগুলো পাচার করেছেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা বলতে চাই যে আবারও এই যে এই বাজেট থেকে নতুন করে আবার এইভাবে বিদেশে পাচার হবে কিনা, সেটার ব্যারিয়ার করার কোনো বিধান সরকার রেখেছে কিনা সেই বিষয়ে কিন্তু আমরা এখনো জানার বাইরে রয়ে গেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা দেখেছি 72 সালের 786 কোটি টাকার বাজেট 7,000 পাড়িয়ে 7 লক্ষ পেরিয়ে আজকে 9 লক্ষ উপনীত হয়েছে। কিন্তু মাননীয় স্পিকার, আমার গ্রামের যে মানুষটি দুঃখী মণ্ডল, তিনি যেভাবে টিনের চালা বেয়ে তার জীবনযাপন করতেন, এখনো পর্যন্ত তিনি সেই টিনের সেই চাল স্থাপন করে তার জীবনযাপন করে যাচ্ছেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের এই দেশের এই বাজেটের পরিমাণ বাড়ে, দেশের সম্পদ বিদেশে পাচার হয়, বিদেশে বেগম পাড়া তৈরি হয়। এই সমস্ত ঘটনাগুলো আমরা দেখতে পাই যখন সরকারি দলে যারা থাকেন তাদের ছত্রছায়ায়, তাদের মাধ্যমেই এগুলো মাননীয় স্পিকার বাইরে পাচার হয়ে যায়। আমরা দেশের জনগণ, আমরা শুধুমাত্র পরবর্তীতে এসে যে সরকার পরবর্তীতে আসেন তারা বলেন যে বিগত সরকার এগুলো পাচার করে গেছেন। মাননীয় স্পিকার, যখন সরকার ক্ষমতায় থাকে এইগুলো জানার সুযোগ জনগণের হয় না। এই জানার ব্যবস্থা বর্তমান সরকার রেখেছেন কিনা এইটা আমাদের জানার প্রশ্ন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকের এই বাজেটে 2,43,000 কোটি টাকা যে ঘাটতি বাজেট আছে সেটা কোথার থেকে আসবে তার বিবরণ দেওয়া হয়েছে। সেই বিবরণে দেখা গেছে দেশীয় ঋণ এবং বিদেশি ঋণ থেকে সেটা পূরণ করা হবে, কিন্তু যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেই 6,95,000 কোটি টাকা, এটা এই যাবৎকালে বাংলাদেশের ইতিহাসে কখনো 4 লক্ষ বা 4,50,000 উত্তীর্ণ করে নাই। যদি 4,50,000 হয় তাহলে এই 2,25,000 কোটি টাকা, এই টাকা কোথার থেকে আসবে তার ব্যাখ্যা আজকের এই বাজেটে নেই। মাননীয় স্পিকার, আমাকে আর 2 মিনিট সময় বাড়িয়ে দিবেন। মাননীয় স্পিকার, হ্যাঁ, 2 মিনিটে শেষ করেন। মাননীয় স্পিকার, আমরা যেটা জানতে চাই যে আজকে যদি এই বাজেটকে বাস্তবায়ন করতে হয়, ম্যানেজমেন্টকে সুন্দর করতে হবে। এই ম্যানেজমেন্ট যদি সুস্থ না হয় তাহলে আজকে এই বাজেট বিরাট আকারের বাজেট হলেও জনগণ এর থেকে সুফল পাবে না।
এর কারণ হচ্ছে মাননীয় স্পিকার, আপনিও জানেন আমরাও জানি, আমাদের এলাকায় যদি কোনো মানুষ একটা অনুষ্ঠান আয়োজন করে, বিরাট বড় আয়োজন করে, মানুষকে দাওয়াত দেয়, কিন্তু ম্যানেজমেন্টে যদি ডিস্টার্ব থাকে, ম্যানেজমেন্ট যদি সেখানে নিজের ওইটা যদি নিজের পকেটজাত করে, তাহলে এই বিরাট আয়োজন ভেস্তে যেতে পারে। এই জন্য আজকের যে বাজেটটি করা হয়েছে, এই সিস্টেম এবং এই ম্যানেজমেন্ট যদি সঠিকভাবে বাস্তবায়ন না করা হয়, তাহলে এটা কোনো কাজে আসবে না। সে কারণে মাননীয় স্পিকার, আমরা বলতে চাই যে এখানে আমাদের বিনিয়োগ বান্ধব একটি অর্থনীতি প্রয়োজন, কিন্তু বিনিয়োগ হওয়ার জন্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিরাজমান থাকা প্রয়োজন, বাংলাদেশে কিন্তু এখন সেটা আমরা দেখতে পাই না। বর্তমান সরকার অনেক ভালো কাজ করছেন, কিন্তু বিগত 100 দিনে এই আমরা দেখেছি 3 মাসে 915টি খুনের ঘটনা সংঘটিত হয়েছে, যা বোঝা যাচ্ছে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী প্রতিদিন 10 জন মানুষ খুন হয়েছে। আমরা দেখেছি মাননীয় স্পিকার যে গতকাল আজকে পত্রিকায় এসেছে, রাফি নামের যে ছেলেটিকে ইট দিয়ে মারা হয়েছিল, সে 13 দিন আইসিইউতে থেকে আজকে মৃত্যুবরণ করেছে। তার মা একজন বিদেশ থেকে রেমিটেন্স যোদ্ধা, কিন্তু এই যদি তার সন্তানের অবস্থা হয়, তাহলে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে তার পরিবার যদি নিরাপত্তাহীনতার মধ্যে থাকে, তাহলে আমাদের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে? মাননীয় স্পিকার, আমি বলতে চাই, আমাদের স্বাস্থ্য খাতে অনেক বরাদ্দ বাড়ানো হয়েছে, কিন্তু আমাদের হাসপাতালগুলোতে দেখি আমার এলাকায় যেখানে আছে অ্যাম্বুলেন্স আছে, ড্রাইভার নাই, অপারেশন থিয়েটার আছে, অপারেশন হয় না, অ্যানেস্থেসিস্ট ডাক্তার নাই। মাননীয় স্পিকার, যদি এই বরাদ্দকে সঠিক ব্যবস্থাপনায় না নেওয়া হয়, আমরা এই হাসপাতালের ব্যবস্থায় জানি প্রায় 70% মানুষ বাইরে থাকে, তাদের ট্রিটমেন্টের জন্য 30% ডাক্তার লোকাল এরিয়ায় আছে, আর ঢাকাতে এই মাত্র 30% লোকের জন্য 70% ডাক্তার আছে। এই ব্যবস্থা। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ 5, আপনার সময় 6 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহান সংসদে 2026-27 অর্থ বছরের অর্থমন্ত্রী কর্তৃক উপস্থাপিত এই বাজেটটি একটি ঐতিহাসিক বাজেট, যে বাজেটের মধ্য দিয়ে আজকে দেশের গণমুখী এবং বৈষম্যহীন একটি বাজেট, যে বাজেটের উপর সাধারণ আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমি শুরুতেই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। মাননীয় স্পিকার, আমি গভীরভাবে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি স্মরণ করছি বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার সারাটি জীবন দেশের গণতন্ত্র উন্নয়ন এবং দাবি আদায়ের লক্ষ্যে দীর্ঘ সময় রাজপথে থেকে মানুষের মুক্তির আন্দোলন করেছেন। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের প্রধানমন্ত্রী, মানুষের আশার আকাঙ্ক্ষার আলো, রাষ্ট্র সংস্কারের রূপকার, দূরদর্শী সম্পন্ন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। আজকের এই বাজেট আলোচনায় আমি মনে করি বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যার সুনির্দিষ্ট ও বৈপ্লবিক 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচির উপর ভিত্তি করে আজ বাংলাদেশ একটি নতুন ও বৈষম্যহীন যুগের দিকে এগিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের যোগ্য এবং দক্ষ মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে, যিনি বর্তমান জটিল বৈশ্বিক ও আভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতির বাস্তবতায় দাঁড়িয়ে একটি অত্যন্ত সময় উপযোগী ও সংস্কারমুখী এবং জনবান্ধব বাজেট এই মহান সংসদে উত্থাপন করেছেন। মাননীয় স্পিকার, 9,38,000 কোটি টাকার এই বাজেট কেবল কিছু সংখ্যার হিসাব নয়,
এইটি স্বৈরাচার পরবর্তী নতুন বাংলাদেশের একটি প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তির একটি অনন্য দলিল। এই বাজেটে কর্মসংস্থান সৃষ্টি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সামাজিক নিরাপত্তা বেষ্টনী আমূল পরিবর্তন এবং কৃষি ও শিল্প খাতে ধারাবাহিক অগ্রগতি বজায় রাখার যে রূপরেখা দেওয়া হয়েছে তা সত্যি প্রশংসার দাবিদার। মাননীয় স্পিকার, বিএনপির রাজনীতির মূল দর্শন হচ্ছে উৎপাদন, কর্মসংস্থান, গণতন্ত্র এবং মানুষের ক্ষমতায়ন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিশ্বাস করেছেন যে দেশের উন্নয়নের মূল শক্তি হল জনগণ। আজকের এই বাজেটে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং বেসরকারি বিনিয়োগের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার মাধ্যমে এই দর্শনেই প্রতিফলিত হয়েছে। বিশেষ করে শিক্ষা খাতে 1,36,606 কোটি টাকা বরাদ্দ দেশের মানব সম্পদ উন্নয়নে যুগান্তকারী ভূমিকা পালন করবে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা নওগাঁ 5 সদর, এখানকার মেহনতি মানুষের প্রতিনিধিত্ব করছি। নওগাঁ জেলা বাংলাদেশের অন্যতম প্রধান শস্য ভাণ্ডার। মাননীয় অর্থমন্ত্রী এই বাজেটে কৃষি খাতে যে বিপুল পরিমাণ ভোট ও প্রণোদনা বজায় রেখেছেন, সেজন্য আমি আমার এলাকার সর্বস্তরের জনগণ এবং কৃষকের পক্ষ থেকে তাকে সাধুবাদ জানাই। মাননীয় স্পিকার, স্বৈরাচার পরবর্তী নতুন বাংলাদেশে সাধারণ মানুষের সবচেয়ে বড় স্বস্তি হচ্ছে বাজার মূল্যের স্থিতিশীলতা। অত্যন্ত আনন্দের বিষয় যে এবারের মোট বাজেটে প্রায় 12.5% সরাসরি সামাজিক নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য প্রত্যেকেই প্রণোদনা খাতে বরাদ্দ করা হয়েছে। মাননীয় অর্থমন্ত্রীর এই যুগান্তকারী পদক্ষেপের ফলে অতি প্রয়োজনীয় খাদ্য পণ্যের আমদানি শুল্ক ও কর উল্লেখযোগ্য হারে হ্রাস পায়, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম পড়ে গিয়েছে। মাননীয় স্পিকার, এ থেকে বোঝা যায়, প্রমাণ হয় যে এই সরকার সত্যিকার অর্থে মেহনতি মানুষের সরকার। মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকার সার্বিক অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের স্বার্থে কয়েকটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই সংসদে আমার আলোচনা উত্থাপন করছি এবং সংশ্লিষ্ট মন্ত্রীবর্গের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। নওগাঁ, মাননীয় সদস্য, আপনি 1 মিনিটে কনক্লুড করুন। নওগাঁ জেলার মধ্য দিয়ে যে একটি মাত্র রাস্তা, যে রাস্তাটি দিয়ে হাজার হাজার টন গাড়ি বাংলাদেশের বিভিন্ন জায়গায় খাদ্যশস্য নওগাঁ থেকে নিয়ে যায়, সেই রাস্তাটি খুবই জরাজীর্ণ এবং মানুষের বিড়ম্বনার শিকার, প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়। সেই রাস্তাটি 4 লেনে উন্নীত করলে আমাদের নওগাঁ জীবনযাত্রা স্বাভাবিক হবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, নওগাঁ জেলার একটি স্বপ্নের যেটি হলো নওগাঁ মেডিকেল কলেজ, বর্তমানে যেখানে মেডিকেল কলেজ চলছে সেটি হলো নওগাঁ সদর হসপিটালের জনাকীর্ণ জায়গায় এই মেডিকেল কলেজটি চলছে। এই মেডিকেল কলেজের একটি স্থায়ী ক্যাম্পাস প্রয়োজন। এই ক্যাম্পাস আমি আজকের মাধ্যমে এই সংসদে সংশ্লিষ্ট মন্ত্রীকে অনুরোধ জানান। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় সদস্য রোকেয়া বেগম, মহিলা আসন 45, আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, 5 আগস্ট আমার ছোট্ট জাবির ইব্রাহিম গুলিবিদ্ধ হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণে শাহাদত বরণ করে। মাননীয় স্পিকার, আমি যখন ওকে দেখছিলাম তখন দেখছিলাম ও সাদা ফ্যাকাশ হয়ে গিয়েছে, একটা ফোঁটা বিন্দু রক্ত ওর ভিতরে ছিল না, পুরোটা রক্ত যে এই জমিনে পড়ে গিয়েছে। মাননীয় স্পিকার, আমার ছেলের মতো অসংখ্য শহীদের রক্ত ও বীর সন্তানের অঙ্গহানি আর্তনাদে ভাসছে এই জাতীয় সংসদ,
দীর্ঘ 17 বছর পর নানা জুলুম নির্যাতনের পর এই রক্তস্নাত জাতীয় সংসদে আবারও অধিবেশন চলছে বাজেট আলোচনা, যা কিনা জুলাই না আসলে আসলে সম্ভব হতো না। মাননীয় স্পিকার, আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। 2026-27 সালের বাজেটে জুলাই শহীদ পরিবারগুলোর জন্য মাসিক ভাতা, আহত যোদ্ধাদের জন্য শ্রেণীভিত্তিক ভাতা এবং আবাসন সহায়তার জন্য 300 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। মাননীয় স্পিকার, একজন বাবা অথবা মা সকল সুযোগ সুবিধার ঊর্ধ্বে যেটা চায় সেটা হলো তার সন্তানের হত্যার বিচার। দৃশ্যমান বিচার ছাড়া কোনোভাবেই ফেসিবাদী ব্যবস্থার বিলুপ্তি সম্ভব নয়। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার। মাননীয় স্পিকার, 2026-এর 21শে জুনের প্রশ্নোত্তরে মাননীয় আইনমন্ত্রী বলেছেন, 24শে জুলাই সংঘটিত মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলা করা হয়েছে 80টি, তার মধ্যে 7টি মামলার রায় ঘোষণা হয়েছে, 22টি সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং 51টি তদন্তাধীন রয়েছে। প্রায় 2 বছরে 7টি মামলা রায় হয়েছে। এ থেকে বোঝা যায় মামলা কতটা ধীর লয়ে চলছে। মাননীয় স্পিকার, এই মামলাগুলোর আসামি সংখ্যা 463 জন, এই গ্রেফতারকৃত হয়েছে 174 জন এবং এখনও পলাতক রয়েছে 288 জন। মাননীয় স্পিকার, 288 জন পলাতক রয়েছে, এদের গ্রেফতারের অগ্রগতি কি? মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় আইনমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, প্রতি সেশনে শহীদ সন্তানের বিচারিক কাজের আপডেট জানিয়ে আমাদের বাবা মাদেরকে আশ্বস্ত করবেন। মাননীয় স্পিকার, জুলাই বিপ্লব শহীদের সংখ্যা 1000-এরও বেশি ছিল, কিন্তু আমরা এ পর্যন্ত গেজেটভুক্ত করতে পেরেছি মাত্র 834 জনের। বাকি 50 জন শহীদের তালিকা এখনও পর্যন্ত তালিকাভুক্ত হতে পারেনি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আহত জুলাই যোদ্ধা ও শহীদের গ্যাজেটভুক্তিকরণে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হোক। মাননীয় স্পিকার, ভোগান্তিতে রয়েছে জুলাই আন্দোলনের অঙ্গ হারানো বীর যোদ্ধারা, তাদের সঠিক ক্যাটাগরি হচ্ছে না, ঠিকমতো সেবা পাচ্ছে না। একজন আহত যোদ্ধা যারা আন্দোলনে হাত চলে গিয়েছে, সে কিভাবে গ ক্যাটাগরিতে থাকতে পারে? মাননীয় স্পিকার, এ ব্যাপারে আমি আপনার সুষ্ঠু তদন্তের দাবি রাখছি। মাননীয় স্পিকার, 844 জন শহীদ এবং 14,407 জন আহত যোদ্ধা স্বীকৃত। এই সংখ্যাগুলো পরিসংখ্যান নয়, প্রতিটির পেছনে আছে একটি বিপর্যস্ত পরিবার। এই পরিবারগুলোর পাশে শুরু থেকে যে প্রতিষ্ঠানটি দাঁড়িয়েছে সেটি হলো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আর্থিক সহায়তা, চিকিৎসা, পুনর্বাসন, মানসিক স্বাস্থ্যসেবা, স্মৃতি সংরক্ষণ সবকিছু এক ছাদের নিচে। এই পর্যন্ত 831টি শহীদ পরিবার এবং 6,127 জন আহত যোদ্ধাকে নিয়ে 120 কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে, যা তাদের একনাবিল সিএ ফার্ম অডিট রিপোর্টে প্রমাণিত রয়েছে। কিন্তু মাননীয় স্পিকার, গত 3 মাসে এই ফাউন্ডেশনটি কর্মীরা বেতন পাননি, ঈদ বোনাস পাননি। যারা নিজের বেতনের টাকা থেকে আহত শহীদ পরিবারকে সাহায্য করেছেন তারা আজ নিজেরাই সংকটে। মাননীয় স্পিকার, আমি সংসদে 3টি সুনির্দিষ্ট দাবি জানাচ্ছি এই প্রতিষ্ঠানটির জন্য। আর্থিক কোডের মাধ্যমে এই প্রতিষ্ঠানটিকে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হোক। অবশিষ্ট শহীদ পরিবার ও আহত যোদ্ধার জন্য সরকার প্রতিশ্রুত অবশিষ্ট 263 কোটি টাকা বরাদ্দ দেওয়া হোক। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অথবা সমাজতন্ত্র মন্ত্রণালয় এই ফাউন্ডেশনটিকে আনুষ্ঠানিক সহযোগী প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি দিক, কারণ এই ফাউন্ডেশনের কাছে আছে স্বচ্ছতা, অভিজ্ঞতা, ওয়ান স্টপ সক্ষমতা এবং সবচেয়ে বড় কথা মানুষের বিশ্বাস। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় দিবেন 2 মিনিট। জুলাই সদস্য, আপনাকে 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো, 2 মিনিটে শেষ করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। জুলাইকে মুছে ফেলতে পলাতক ফ্যাসিস্টের বাহিনী বাস্তবে ও সামাজিক মিডিয়াগুলোতে অতিমাত্রায় তৎপর। বিভিন্ন জায়গায় জুলাই যোদ্ধাদের উপর নির্যাতন, হুমকি, স্মৃতিস্তম্ভ পুড়িয়ে ফেলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দেওয়া হলেও রাজনৈতিক সুরক্ষা দেওয়া হয়নি। এ ব্যাপারে মাননীয় আইনমন্ত্রীর কাছে একটি সুস্পষ্ট নির্দেশনা চাচ্ছি। মাননীয় স্পিকার, জুলাইকে বাঁচাতে হলে জুলাই বিপ্লবের ইতিহাস, আহত যোদ্ধাদের কথা এবং শহীদের স্মৃতি সংরক্ষণের জন্য জাতীয় ও স্থানীয় পর্যায়ে জুলাই স্মৃতিসৌধ, জুলাই জাদুঘর, গবেষণা কেন্দ্র এবং ডিজিটাল আর্কাইভ প্রতিষ্ঠার জন্য বাজেট বরাদ্দ রাখার জন্য অনুরোধ জানাচ্ছি, যাতে আগামী প্রজন্ম সত্য ইতিহাস জানতে পারে। মাননীয় স্পিকার, প্রাসঙ্গিকভাবে উল্লেখ করছি, জুলাই শহীদ স্মৃতি জাদুঘর কবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হবে এবং কার্যাবলী পরিচালনার জন্য কোনো বাজেট রাখা হয়েছে কিনা। মাননীয় স্পিকার, আমরা ভুলিনি
প্রিজন ভ্যানের সামনে দাঁড়ানো সেই মেয়েটাকে, যে তার বুকে সাহস দিয়ে সারা বাংলাদেশকে যে দেখিয়েছিল কিভাবে অন্যায়ের সামনে জীবন বাজিয়ে রেখে দুহাত প্রসারিত করে দাঁড়াতে হয়। মাননীয় স্পিকার, সেই মেয়েটাকেও ভুলিনি আমরা, যে ছাত্রলীগের লাঠির আঘাতে যার কপাল কেটে রক্ত ঝরেছিল। মাননীয় স্পিকার, জুলাইয়ের পর এইসব অগণিত নারী যোদ্ধারা হারিয়ে গেছে, কিন্তু তাদের হারাবার কথা ছিল না। আমি আপনাদের মাধ্যমে এইসব নারীদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় পুরো স্বীকৃতির আশা করছি। মাননীয় স্পিকার, আহত ও পঙ্গু ব্যক্তিদের জন্য আজীবন চিকিৎসা, ফিজিওথেরাপি, মানসিক স্বাস্থ্য সেবার বরাদ্দ রাখা প্রয়োজন মনে করছি। মাননীয় স্পিকার, একটি পরিবার কর্মক্ষম মানুষটি যখন হারিয়ে যায়, সেই পরিবারের সন্তানদের শিক্ষার উপর আঘাত হানে। শহীদ ও আহত পরিবারগুলির জন্য স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়গুলোতে আর্থিক প্রণোদনা দিলে তারা ঝরে না গিয়ে সম্পদে পরিণত হতে পারত। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী বাজেট বক্তৃতার 3 নম্বর অনুচ্ছেদে উল্লেখ করেন, আমরা যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছি তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার ঘোষণাও ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জাতির সামনে এনেছেন। যে জুলাই না আসলে আজকের এই সংসদেরই অস্তিত্ব ছিল না, সেই জুলাইকে নিয়ে জুলাই সনদ এখনও বাস্তবায়ন হয়নি। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের আবেদন রাখছি। মাননীয় স্পিকার, সরকারি দল তার নির্বাচনী ইশতেহারে থাকা সুশাসনের সঠিক প্রয়োগ করে জুলাই সনদের পাশাপাশি এই বাজেটকে অক্ষরে ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা শাম্মী আক্তার, মহিলা আসন 22। আছেন? মাননীয় চিফ হুইপ। অত্যন্ত হৃদয়গ্রাহী একটা বক্তব্য রেখেছেন, কিন্তু তার বক্তব্যের মধ্যে কিছু ব্যাখ্যার খুব দাবি রাখে। তার জন্য মাননীয় আইনমন্ত্রীকে আপনি যদি একটু সময় দেন, তিনি 300 বিধিতে কিছু বক্তব্য রাখবেন তার ব্যাখ্যার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় আইনমন্ত্রী, এই আগে যে মহিলা সদস্য বক্তব্য দিলেন তা একজন শহীদ মাতা, এটি খেয়াল করে বক্তব্য রাখবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, যিনি শহীদ মাতা বক্তৃতা দিয়েছেন, ওনার প্রতিটা বক্তব্যই আমাদের চেতনায়, আমাদের রক্তে, আমাদের বিপ্লবে, আমাদের সংগ্রামের প্রেরণার মূল চেতনা। উনি যে কথা বলেছেন সেই কথা আমরা প্রত্যেকেই ধারণ করি এখানে বসে। ওনার প্রত্যেকটা কথাকে আমরা অনুসমর্থন করি, ওনার প্রত্যেকটা কথাকে আমরা শ্রদ্ধা জানাই, ওনার প্রত্যেকটা আবেগকে আমরা নিজের আবেগ বলে ভাবি, ওনার প্রত্যেকটা দাবিকে আমরা নিজের দাবি বলে মনে করি। তবে এখানে সুনির্দিষ্টভাবে উনি বলেছেন, আইনমন্ত্রীর কাছে একটা ব্যাখ্যা চেয়েছেন, জুলাই যোদ্ধাদের এবং জুলাইকে আমরা আইনি সুরক্ষা দিয়েছি, রাজনৈতিক সুরক্ষা দেওয়া হয়নি। মাননীয় স্পিকার, ওনার আবেগের সাথে ভেসে যেই আমি বলছি, প্রতিটা আইনই একটি রাজনৈতিক দলিল, প্রতিটা আইনই একটা পাবলিক পলিসি। সরকারের পক্ষ থেকে যে সুরক্ষা দেওয়া সম্ভব, সেটা একমাত্র সম্ভব আইনি কাঠামোর মধ্যে এনে। এবং আমার সরকার, আমাদের সরকার, বিএনপির সরকার, জুলাই যোদ্ধাদের সরকার, জুলাই চেতনার সরকার সেই আইনি কাঠামোর মধ্যে নেই, সেইটাকে সুরক্ষা দিয়েছে এবং ওটাই রাজনৈতিক সুরক্ষা হিসেবে বিবেচিত হবে। এবং এর বাইরে যদি কোনো রাজনৈতিক সুরক্ষার প্রয়োজন হয়, উনি যদি সুনির্দিষ্টভাবে বলেন, সেটাও আমরা আইনি কাঠামোর মধ্যে নেই, সেই সুরক্ষা দিতে প্রস্তুত আছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় মন্ত্রী। পরবর্তী বক্তা অধ্যাপক মাহফুজা হান্নান, মহিলা আসন 41, সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে কিন্তু আমার প্রথম সংসদে কথা বলা, যদিও প্রতিদিন আসি অপেক্ষা করি। বৈঠকের আমার বক্তব্যের শুরুতেই একটু বলতে চাই যে 9,38,000 কোটি টাকা ব্যয়ের বাজেট
বাস্তবায়ন যদি করা হয় এটা হবে জাতির জন্য একটা কল্যাণের। আর যদি বাস্তবায়ন করা না হয় তাহলে এইটা আমাদেরকে একটা ঋণগ্রস্ত জাতি উপহার দিবে। আমাদের যে সন্তান দুনিয়ার মুখ দেখে নাই, তার উপরও 1,30,000 টাকার ঋণের বোঝা নিয়ে সে দুনিয়া আসে। আর যারা আমরা আছি, শুধু আমরা না, অতি দরিদ্র মানুষের ঘাড়ে ওই ঋণের বোঝা বর্তমান আছে। আমরা এই সংসদে দাঁড়িয়ে মাননীয় স্পিকারের মাধ্যমে বলবো যে আমাদেরকে দায়মুক্ত করুন, ঋণ মুক্ত করুন। এনআরবিকে বলা হয়েছে 6,95,000 কোটি টাকা তোলার। এইটা অসম্ভব হবে আমার মনে হচ্ছে, কারণ 2025-26 এনআরবি এনবিআর 5,64,000 টাকা উত্তোলন করতে পারে নাই। এছাড়াও ঋণের সমস্ত দরজাগুলোই আমার কাছে কেন জানি মনে হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে। আমরা যারা ব্যাংকে টাকা আমানত রেখেছি, আমাদের বিপদে মানুষ ব্যাংকের টাকা পাচ্ছে না। এই ক্ষেত্রে যদি ব্যাংক থেকে আরও ঋণ নেওয়া হয় তাহলে ঋণের পরিমাণ দিন দিন বাড়বে, সুখের বদলে অশান্তি আসবে। এই বাজারে মুদ্রাস্ফীতি বিরাজমান এবং বেকারত্বের সংখ্যা ঘরে ঘরে। আমাদের এই প্রজেক্টগুলো যেন আমাদের বেকারদেরকে পুনর্বাসন না করে বেকারদেরকে চাকরি দেয়, এইটা আমরা চাইব। মাননীয় স্পিকার, আমি আজকে একটু স্বাস্থ্য সম্পর্কে বা চিকিৎসা সম্পর্কে বলতে চাচ্ছিলাম। আজ দিন হাসপাতাল 6টা বাচ্চার মৃত্যুর কারণে বন্ধ হয়ে গেছে। এটা আপনারা করতেই পারেন, এইখানে আমাদের কোনো সমস্যা নাই। একটা মাত্র সমস্যা আমাদের, যেটা স্থাপিত হয়েছিল 2008 সনে, এবং হাসপাতালের সাথে সাথে যে মেডিকেল কলেজের লাইসেন্স বাতিল করা হলো, বিপাকে পড়েছে 300 বিদেশি শিক্ষার্থী, 350 বিদেশি শিক্ষার্থী। তাদের 5-7 বছরের শিক্ষা জীবন, ডিগ্রি সবই বাতিল হয়ে যাবে। আপনারা একটু সফট কর্নার নিয়ে এইটাকে একটু চিন্তা করবেন। কলেজের দোষটা কি ছিল? আর আমাদের দেশে অ্যাক্সিডেন্টের মৃত্যু যদি বলেন, ওইটার যদি হিসাব হয়, আমরা দেখি লঞ্চ ডুবি, গাড়ি অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট এবং বিভিন্ন ধরনের সহিংসতায় কত মানুষ যে প্রতিদিন মারা যাচ্ছে। আমার মতে তাহলে প্রত্যেকটা লাইসেন্সধারী মানুষের লাইসেন্স বাতিল করা উচিত। পরবর্তীতে আমি আসছি, আমি সিলেটের মেয়ে, সিলেটের কথা আমাকে বলতেই হবে। দেশের অধিকাংশ চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, প্রয়োজনীয় যন্ত্রপাতি, এর কারণে সেবার মানটা খুবই ধীরগতি। সিলেট উসমানী মেডিকেল কলেজের হাসপাতালের অবস্থা অত্যন্ত করুণ। এখানে রুগীদের সিট সংকুলন একেবারেই হয় না। প্রায় দেখতে গেলে আমরা দেখতে যাই, যখন দেখি ফ্লোরের আনাচে কানাচে, বাথরুমের সামনে কোনায় রুগীরা একটা কম্বল নিয়ে পড়ে আছেন। কারণ তাদের জায়গা কোথায়? তাদের তো এখান থেকেই চিকিৎসা নিতে হবে। তারা তো এমন কোনো ধনিক শ্রেণীর মানুষ না। এবং এই আরেকটা হসপিটাল আছে, সেটা হচ্ছে সিলেট সদর হসপিটাল। এইখানে চিত্র এইভাবে। এবং সবচেয়ে করুণ বিষয় হচ্ছে, রুগীরা তো একে তো ঔষধের জন্য কাতরাচ্ছে। ধন্যবাদ মাননীয় সদস্য। শোনা যাচ্ছে না, আপনি কি সিলেটি ভাষায় বলছেন? আপনার আরো সময় লাগবে। আচ্ছা, 2 মিনিটে কনক্লুড করুন প্লিজ। দেন অন্তত 2 মিনিটে শেষ করেন। আচ্ছা ঠিক আছে, এইটা গেল। আরেকটা হচ্ছে আমাদের বাজেট কোথায় যায় একটু জানার দরকার। 2023 সালে 25 কোটি টাকা ব্যয়ে 10 তলা বিল্ডিং এর কাজ সম্পন্ন হয়েছে সদর হাসপাতালের কাছে,
কিন্তু আজ পর্যন্ত তা আলোর মুখ দেখে নাই, প্রাণহীন অবস্থায় পড়ে আছে। এই হাসপাতাল চালু কবে করবেন এবং সাধারণ মানুষ কবে এখান থেকে সেবা পাবে? এত তড়িৎ গতিতে সময় চলে যাচ্ছে, একটা জরুরি কথা না বললেই নয়। সিলেট শেরপুর ব্রিজের পাশ দিয়ে কুশিয়ারা ডাইক ফেঞ্চুগঞ্জের ব্রিজের নিচ পর্যন্ত পৌঁছেছে। গা ঘেঁষে যে বাঁধ নির্মাণ করা হয়েছিল, ভারতের পানির ঢলে সেটা ভেঙে গেছে এবং প্লাবিত হয় পৈলনপুর, বালাগঞ্জ উপজেলা, পূর্ব গৌরীপুর, উত্তর কুশিয়ারা এবং বল্লভপুর। স্রোতের তুড়ে গরিব মানুষের সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো ভেসে যায় এবং তারাও কৃষিকাজও করতে পারেন না, স্বপ্নের ফসলগুলা বানের পানিতে ভেসে যায়। আপনি দয়া করে এই বিভাগকে বলবেন নাকি যেন ওইটা সংস্কার হয় এবং বাঁধটাকে একটু উঁচু করে দেয়া হয়। অপর প্রান্তের বাঁধ মৌলিবাজারে মরহুম সাইফুর রহমান সাহেব করেছিলেন, অত্যন্ত সুন্দর, শক্ত, মজবুত বাঁধ, এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু এই প্রান্তের বাঁধ কেন এই অবস্থা হলো? আপনারা দয়া করে সিলেটের কুশিয়ারা ডাইক এটা একটু নির্মাণ করে দেন অথবা সংস্কার করেন, গরিব জনগোষ্ঠীকে বাঁচতে সহায়তা করেন। আমাদের স্বপ্ন দেখান, আমরা বাস্তবে স্বপ্ন দেখতে চাই, ঘুমের স্বপ্নের আমাদের কোনো প্রয়োজন নাই। আপনারা বাস্তব স্বপ্ন দেখান, এই অনুন্নত জায়গাগুলোকে উন্নত করে, মানুষের অভাবী মানুষের দুঃখ মোচন করে এবং আমাদের জাতির মানুষ। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা এস.এম. জিলানী, গোপালগঞ্জ 3। আপনার সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দেশে যখন বাজেট অধিবেশন আসে এবং বাজেট যখন প্রস্তাব হয়, তখনই মানুষের মধ্যে কিছু আতঙ্ক কাজ করে, কিছু কৌতূহলও থাকে মানুষের মধ্যে। মাননীয় স্পিকার, আমি অর্থনীতিবিদও নই, বাজেট বিশ্লেষকও নই, তবে সংসদে বসে প্রথম সংসদে এসেছি একজন নবীন সদস্য হিসেবে। আগে যখন সংসদ সদস্য ছিলাম না, তখন বাইরে বসে বাজেট অধিবেশন দেখার জন্য অধিক আগ্রহ নিয়ে বসে থাকতাম। এবার সৌভাগ্য হয়েছে সংসদে বসে বাজেট অধিবেশন দেখার। এই বাজেট অধিবেশনে এসে এবং বাজেট ঘোষণার পরে আমি আমার নির্বাচনী এলাকায় গিয়েছিলাম। আমি একজন তৃণমূলের কর্মী, তৃণমূল মানুষের প্রাণের স্পন্দন আমি বুঝি এবং আমি তাদের কাছে গিয়েছিলাম, তাদের মনের এবং অন্তরের কথা শুনেছি। এবারে এই বাজেটটি মানুষ, সাধারণ মানুষ, প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ সাদরে গ্রহণ করেছে এবং স্বাগত জানিয়েছে এই বাজেটকে। বিশেষ করে যারা বাজেট নিয়ে কথা বলেন, বিশ্লেষক এবং বিশিষ্ট অর্থনীতিবিদ, তার মধ্যে সম্প্রতি ডেইলি স্টারের সাথে সাক্ষাৎকালে একজন বিশিষ্ট ব্যবসায়ী, RFL প্রাণ গ্রুপের চেয়ারম্যান জনাব আহসান খান চৌধুরী তার বাজেট মূল্যায়নে বলেছেন যে প্রস্তাবিত বাজেটে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে, যা সাধারণ ক্রেতাদের স্বস্তি দেওয়ার পাশাপাশি শিল্প খাতকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে এবং নতুন বিনিয়োগকে উৎসাহিত করতে ভূমিকা রাখবে। বিশেষ করে প্রধান খাতগুলোতে উৎপাদন খরচ কমানো, কৃষিতে সহায়তা দেওয়া, করের আওতা বাড়ানো, শিল্প খাতের প্রসারে একটি অনুকূল পরিবেশ তৈরির উদ্যোগগুলো সত্যি প্রশংসনীয়। মাননীয় স্পিকার, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, কৃষিপণ্য, সার, কীটনাশক, শিশুখাদ্য, হার্টের রিং, চোখের লেন্স, ডায়ালিসিস ফিল্টার, মোবাইল ফোন, তথ্য প্রযুক্তি, ইলেকট্রিক গাড়ি, কন্টেন্ট ক্রিয়েটর এবং ফ্রি ল্যান্সারদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। আরও অনেক খাতে অনেক সুবিধা দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, বর্তমান বাজেটে ক্যান্সার রোগীদের জন্য 1 লক্ষ টাকা সহায়তা প্রদানের কথা বলা হয়েছে। সামগ্রিক বিবেচনায় এটা একটি জনকল্যাণমুখী, সময় উপযোগী বাজেট। আমি আশা করি এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে অর্থনীতির চাকা যেমনি গতিশীল হবে, তেমনি সাধারণ মানুষের ভাগ্যের দ্রুত উন্নয়ন ঘটবে। মাননীয় স্পিকার, উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাহসিকতার সাথে এবং সার্বিক তত্ত্বাবধানে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেটটি আমাদের সামনে প্রস্তাব করেছেন এই মহান সংসদে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার,
এই সংসদে আসার পরে চুপচাপ বসে থাকি, সবার বক্তব্য শুনি এবং বক্তব্য শোনার মধ্য দিয়ে কিছু অভিজ্ঞতা সঞ্চার করি। আমি এই সংসদে আসার পরে বিরোধী দলীয় সম্মানিত সদস্যদের বক্তব্য খুব মনোযোগ সহকারে শুনি। আমার এই বক্তব্য শুনে অতীতের কিছু কথা মনে পড়ে যায় মাননীয় স্পিকার। সেটা হচ্ছে, এই নির্বাচনের আগে আমরা শুনেছিলাম যে বিএনপি শুধু নির্বাচন করে, শুধু সংস্কারের কথা বলে না, শুধু নির্বাচন করে। যখন এই কথাগুলো তারা বলছিল মাননীয় স্পিকার, তখন তারা বাংলাদেশের 300 আসনে তাদের প্রার্থিতা ঘোষণা করেছিল। অর্থাৎ তাদের মনে ছিল নির্বাচন, কিন্তু তাদের মুখে ছিল সংস্কার। মাননীয় স্পিকার, যাদের মুখে একটা অন্তরের একটা, তাদেরকে কি বলে আমি জানি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এরপরে এই কথা যখন মানুষ প্রত্যাখ্যান করলো, আবার নতুন কথা শুনলাম, পিআর ছাড়া নির্বাচন করতে দেব না, পিআর ছাড়া নির্বাচন হবে না। মাননীয় স্পিকার, পিআর সম্পর্কে যতটুকু আমি বুঝি যে একটি নির্দিষ্ট দলের নির্দিষ্ট প্রতীকে নির্বাচন হবে, নির্বাচনের পরে ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচিত হবে। কিন্তু এই কথা যখন তারা বলছিল মাননীয় স্পিকার, তখন তারা প্রত্যেকটি আসনে তাদের প্রার্থী নির্দিষ্ট করে দিয়েছিল। অর্থাৎ তাদের মুখে ছিল প্রচলিত নির্বাচন, আর তাদের কথায় ছিল সংস্কার, পিআর। মাননীয় স্পিকার, আমি যাদের মুখে একটা অন্তরে একটা, তাদেরকে কি বলে আমি জানি না মাননীয় স্পিকার। সংসদে আসলাম নির্বাচিত হয়ে, মানুষের ভোটে নির্বাচিত হয়ে এখানে এসেছি মাননীয় স্পিকার। অনেক সদস্য, আমি মাননীয় বিরোধী দলের একজন সদস্যকে এই ঈদের ছুটিতে দেখলাম, তার এলাকায় গিয়ে বলল যে নির্বাচিত হয় না, পাওয়ারে ক্ষমতা এসেছি, পাওয়ারে এমপি হয়েছি, 1 ঘন্টায় দারোগাকে ওসিকে চেঞ্জ করেছি, 1 ঘন্টায় মেজরকে চেঞ্জ করেছি। আর তখন এটাও বলেছে আমার ক্ষমতার উৎস, পাওয়ারের উৎস ফেসিবাদ সরকারের প্রধান নাকি জানে। মাননীয় স্পিকার, আমি আজকের এই সংসদ, মাননীয় স্পিকার, আমি আমার একটি বিশেষ এলাকা থেকে নির্বাচিত হয়ে এখানে এসেছি মাননীয় স্পিকার। আমি সেই বিশেষ এলাকা টুঙ্গিপাড়া থেকে নির্বাচিত হয়ে, মানুষের ভোটে নির্বাচিত হয়ে এখানে এসেছি। আমাকে একটু সময় বাড়িয়ে দেবেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই সংসদে যখন আসলাম, সেই নতুন কথা আবার শুনলাম, জুলাই সনদ। বিএনপি বারবার বলেছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, সেই জুলাই সনদ বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। মাননীয় স্পিকার, আমার তখন মনে পড়ে যায় যে ওনাদের মুখে হয়। মাননীয় সদস্য, আপনি 3 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করেন। মাননীয় স্পিকার, বাজেট যখন আসলো, সেই একই আলোচনা, চানাচুর বারকা বাজেট, লুটপাটের বাজেট, উচ্চভিলাষী বাজেট। মাননীয় স্পিকার, শুধু বলতে চাই, ওনাদের মুখে হয়তো এটা আছে, অন্তরে কি আছে জানি না, তবে শুধু বলতে চাই, 17 বছর ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে সবথেকে বেশি নির্যাতিত হয়েছে জিয়া পরিবার। মাননীয় স্পিকার, যার বাবা সেনাবাহিনীর প্রধান ছিলেন, যার মা 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, বাবা রাষ্ট্রপতি ছিলেন, তাকে ফ্যাসিবাদী সরকার তাকে মেরে মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছিল। এখনো মেরুদণ্ডের হাড় এখনো বাঁকা রয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে শুধু বলতে চাই, শত নির্যাতনের কথা ভুলে গিয়ে 17 বছর নির্বাসিত জীবন শেষ করে প্রিয় মাতৃভূমিতে পা রাখলেন। এই মাতৃভূমির মাটি ছুঁয়ে লক্ষ কোটি মানুষের সামনে সেদিন 300 ফিটে বক্তব্য রেখেছিলেন মাননীয় আজকের প্রধানমন্ত্রী। ওনার বক্তব্যের মধ্যে কোনো সমালোচনা ছিল না, কোনো আক্রমণ ছিল না, কোনো প্রতিহিংসা ছিল না, কোনো বাগাড়ম্বর ছিল না। মাননীয় স্পিকার, সেদিন উনি জাতির সামনে বলেছিলেন, আমার একটি পরিকল্পনা রয়েছে দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমি বিরোধী দলের মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। যার উপরে বাংলাদেশের মানুষ বিশ্বাস রেখেছে, আমরাও বিশ্বাস রাখছি। ইনশাআল্লাহ তারেক রহমানের উপর বিশ্বাস রাখেন। তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ হবে একটি সাম্যের বাংলাদেশ। তারেক রহমানের নেতৃত্বেই
আগামীর বাংলাদেশ হবে একটি মানবিকতার বাংলাদেশ, তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে একটি সাম্প্রদায়িক বাংলাদেশ, তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, মাদক মুক্ত বাংলাদেশ, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। প্রিয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, এই এলাকায় 50% মানুষ সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষ। তারা আমাকে ভোট দিয়ে এই সংসদে পাঠিয়েছে। মাননীয় স্পিকার, তারা আমার কাছে ভাত খেতে চায় না, তারা আমার কাছে অর্থ চায় না, শুধু তাদের নিরাপত্তাটুকু চায়। আমি আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আকুল আবেদন জানাই, আমার এলাকার সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন শান্তিতে নিরাপত্তায় থাকতে পারে, সেজন্য আপনি ব্যবস্থা গ্রহণ করবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা, পয়েন্ট অফ অর্ডার বলুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের গোপালগঞ্জের টঙ্গিপাড়া থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্যকে, কারণ গোপালগঞ্জে এই পতাকাটা ওঠা দরকার ছিল। আই স্যালিউট ইউ। কিন্তু মাননীয় এই সংসদ সদস্যের পিআর সম্পর্কিত আপনার বক্তব্যটা খুবই সীমিত হলো। পৃথিবীর বহু দেশে মাননীয় সদস্য পদ্ধতি আছে। উনি বলেছেন যে পিআর কথা বলেছেন উনি। না, প্লিজ লিসেন টু মি। মাননীয় সদস্য, আপনারা যখন বক্তব্য দিবেন তখন এটা বলবেন। পয়েন্ট অফ অর্ডারে এত লম্বা ডিসকাশনের সুযোগ নেই। মাননীয় সদস্য, যখন স্পিকার বলে ধৈর্য ধরে অপেক্ষা করবেন। তিনি পিআর সম্বন্ধে যে মতামত দিয়েছেন এটি একটি রাজনৈতিক কমেন্ট। আপনাদের ভিন্ন রাজনৈতিক চিন্তাধারা থাকতে পারে, আপনারা সেটা ক্লিয়ার করবেন, বাট এটা পয়েন্ট অফ অর্ডারের কোনো বিষয় না। থ্যাংক ইউ। অনুগ্রহ করে বসেন। পরবর্তী বক্তা মোহাম্মদ গোলাম রসুল, যশোর 4। আপনার সময় 5 মিনিট। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বাজেট হলো অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তার একটি সুস্পষ্ট দলিল। মাননীয় স্পিকার, বাজেটের ইতিহাস ব্রিটিশ পার্লামেন্ট থেকে নয়। আমরা যদি মানব সৃষ্টির প্রারম্ভ থেকে দেখি তাহলে দেখতে পাবো মহান রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রসুলদেরকে পাঠিয়েছেন এবং তাদেরকে বলেছেন লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াহকুমুন নাসু বিল কিসত। নবী রসুলদেরকে পাঠিয়েছিলেন মানব সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্যে, ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্যে, অর্থনৈতিক সুষম একটি বন্টনের জন্যে। আমরা দেখতে পাই ইসলামের ইতিহাস যদি আমরা দেখি, খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব, তিনি তার রাজ্য পরিচালনা করবার জন্য যিনি প্রায় 10 লক্ষ বর্গমাইল এলাকা শাসন করতেন, এলাকা পরিচালনা করার জন্যে তার সুষম একটা বাজেট ছিল। তিনি জাকাত, ওসর, জিজিয়া কর, আশু, এটা আয়ের সোর্স তিনি বের করেছিলেন এবং সুন্দরভাবে বেতন কাঠামো তৈরি করেছিলেন। রাস্তাঘাট, খাল, ব্রিজ এগুলো নির্মাণের জন্য তিনি সেগুলো ব্যয় করতেন। কাজেই বাজারের ইতিহাস অনেক পুরাতন। ইসলামের সোনালী যুগের ইতিহাস পড়লে আমরা সেগুলো দেখতে পাই। মাননীয় স্পিকার, আমাদের যে বাজেট আজকে নির্ধারণ করা হয়েছে একটা বিশাল একটা ঘাটতি বাজেট, যে বাজেটে 2,43,000 কোটি টাকা ঘাটতি আছে। আমরা যদি এডিবির দেখি তাহলে সেখানে দেখতে পাবো 3 লক্ষ কোটি টাকা এডিবি নির্ধারণ করা হয়েছে। এই ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে বিশাল যে ঘাটতি বাজেট, এই ঘাটতি বাজেটে 2,43,000 কোটি টাকা এটা দেশীয় এবং বৈদেশিক বিভিন্ন জায়গা থেকে ঋণ গ্রহণ করা হবে। বিদেশি ঋণ আছে এখানে 1,16,000 কোটি টাকা, ব্যাংক থেকে নেওয়া হবে 1,12,000 কোটি টাকা, আদার্স। কাজে আমরা যদি এখন নির্ধারণ করি এডিপির 81% উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পূর্ণ ঋণের উপরে নির্ভরশীল। কাজের এই বাজেট এডিবি বাস্তবায়ন অত্যন্ত কঠিন এবং দুরূহ ব্যাপার। মাননীয় স্পিকার, বর্তমান বৈদেশিক ঋণের পরিমাণ 9 লক্ষ কোটি টাকা এবং আভ্যন্তরীণ ঋণ আছে 12 লক্ষ কোটি টাকা, আর 2,43,000 কোটি টাকা যোগ করলে 23,43,000 কোটি টাকা ঋণ হয়। অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশের 18 কোটি মানুষের প্রতিটা মানুষের উপরে 13 লক্ষ টাকা ঋণের বোঝা চাপে বসে আছে। মাননীয় স্পিকার, আমি আজকে আপনাদের সামনে
আপনার সামনে বলতে চাই যে আমাদের এই বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বেশি দেওয়া হয়েছে। শিক্ষা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রাইমারি সেকশনে 1,04,039 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছর যেটা ছিল 82,966 কোটি টাকা, তার থেকে এটা অনেক বেশি। স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 49,387 কোটি টাকা, যা জিডিপির প্রায় 5.27%। গত বছর যেটা ছিল অর্থ বছরে 31,022 কোটি টাকা, যা জিডিপি ছিল 3.93%। অবশ্যই এখানে বাজেট বরাদ্দ বেশি দেওয়া হয়েছে, কিন্তু শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট বাজেট নাই। মাননীয় স্পিকার, আজকাল আধুনিক যুগে এবং প্রযুক্তির যুগে আমরা যদি গবেষণার ক্ষেত্রে যদি বাজেট বরাদ্দ না রাখি, তাহলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে আমাদের যুবকরা হারিয়ে যাচ্ছে। আমি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গবেষণা করতে যেয়ে দেখেছি যে গবেষণার ক্ষেত্রে বাজেট না থাকার কারণে অনেক অসচ্ছল পরিবারের বাচ্চারা যারা মেধাবী তারা গবেষণার ক্ষেত্রে ঝরে যাচ্ছে। এই জন্য আমি চাই গবেষণার ক্ষেত্রে সুনির্দিষ্ট বাজেট থাকা দরকার। মাননীয় স্পিকার, আমি শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, এখানে বাজেট বরাদ্দ হয়েছে অনেক, কিন্তু একাডেমিক স্বীকৃতি প্রাপ্ত বাংলাদেশে অনেক স্কুল কলেজ আছে, ডিগ্রি পর্যায়ের শিক্ষক আছে যারা দীর্ঘ 20 বছর ধরে শিক্ষকতা করছে, কিন্তু এমপিভুক্ত অন্তর্ভুক্ত হয়নি। কাজেই তাদের সুনির্দিষ্ট এমপিভুক্ত হবে কিনা, কতটা শিক্ষা প্রতিষ্ঠান হবে, তার সুনির্দিষ্ট বাজেট থাকা দরকার। মাননীয় স্পিকার, আমি আজকে কৃষির উপরে কিছু কথা বলতে চাই। আমার কিছু সময় অন্তত 3 মিনিট সময় বৃদ্ধি করে দেবেন। বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ, কৃষক বাঁচতে দেশ বাঁচবে। দেশের প্রায় 50% মানুষ যে কোনো প্রকারে কৃষির উপরে নির্ভরশীল থাকে। জিডিপিতে কৃষির খাতের অবদান 11.38%। 2026 অর্থ বছরে সামগ্রিক কৃষি খাতে বরাদ্দ ছিল 46,821 কোটি টাকা, যা বিগত 25 এবং 26 অর্থ বছরের তুলনায় 1,032 কোটি টাকা বেশি। বাজারের আকার বেড়েছে 18.73%, কিন্তু কৃষিখাতে এ বরাদ্দ বেড়েছে মাত্র 2.25%। বাজারে কৃষিখাতে বরাদ্দ হয়েছে 4.99%, যা গত 2025-26 অর্থ বছরের তুলনায় 0.82% কম। মাননীয় স্পিকার, কৃষক আজকে দিশাহারা। আজকে কৃষক তার উৎপাদিত যে পণ্য তার মূল্য ঠিক মতো পায় না। মাননীয় সদস্য 2 মিনিটে আপনার বক্তব্য অনুগ্রহ করে 2 মিনিটে শেষ করুন। আমাকে একটু এলাকার কথা বলতে হবে। মাননীয় ওই 2 স্পিকার, আমি মিনিটে আজকে যা বলার। কৃষকের কথা যেটা আমরা বলতে চাই, দিশাহারা, কারণ তার উৎপাদিত মূল্য ঠিকমতো তারা পাচ্ছে না। বিদ্যুতের মূল্য বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে যাবতীয় দায়ভার বোঝা আজকে কৃষকের উপরে গিয়ে পড়েছে। মাননীয় স্পিকার, আমরা আজকে দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে যেমন ধান ক্রয়ের ক্ষেত্রে আমাদের সরকার বরাদ্দ দিয়েছিল প্রতি মণ ধানের মূল্য 1440 টাকা, কিন্তু কৃষক সেই ধান ফুট গোদামে আমি বিক্রি করতে পারিনি। মধ্যস্বত্বভোগী রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা প্রশাসনের সাথে যোগসাযোগ করে সম্পূর্ণ টাকা তারা আত্মসাৎ করেছে, কৃষক প্রকৃত টাকা থেকে বঞ্চিত হয়েছে। মাননীয় স্পিকার, আমরা আজকে বাজারের ক্ষেত্রে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে যে 2টা সমস্যা দেখতে পাই, তার একটা আছে দুর্নীতি আর একটা আছে দলীয়করণ। আজকে আমরা ফ্যাসিবাদের বিভিন্ন গুম খুম হত্যার সমালোচনা করছি, কিন্তু ফ্যাসিবাদী সরকারকে যে এসারম 1 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে ব্যাংকগুলো ডাকাতি করে খালি করে দিয়েছে, সেই ফ্যাসিবাদী সরকারের দোসর এসারমকে বাংলাদেশে আবার প্রতিষ্ঠা করবার জন্য মাননীয় স্পিকার সরকারি দলের সরকার মন্ত্রীরা আজকে চেষ্টা করে যাচ্ছে। এই জন্য এক মুখে 2 রকম কথা বাংলাদেশে চলে না। মাননীয় স্পিকার, আমাদের এই সংসদের যদি 350 জন সদস্য দুর্নীতির বিরুদ্ধে সবাই সচ্ছল হয়, তাহলে অবশ্যই দুর্নীতি বাংলাদেশে বন্ধ হবে। মাননীয় স্পিকার, আমরা আজকে সব জায়গায় দলীয়করণ দেখতে পাচ্ছি। আমরা যদি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদ দেখি, বিশ্ববিদ্যালয় দেখি, সরকারি কলেজ দেখি, বোর্ড বিশ্ববিদ্যালয় দেখি, প্রশাসনের সর্বক্ষেত্রে আজকে আমরা দেখতে পাচ্ছি দলীয়করণ। আজকে সরকারি দল বলে সবার ঊর্ধ্বে আছে বাংলাদেশ, কিন্তু আমি আজকে দেখতে পাচ্ছি ক্ষমতা এসে সবার ঊর্ধ্বে আজকে বিএনপি। মাননীয় স্পিকার, আমি আজকে এলাকার কাছে কথা বলতে চাই, আমাকে 1 মিনিট সময় দেবেন। মাননীয় স্পিকার, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভবদা হচ্ছে সব থেকে জনগণের কান্না, যে দুর্ভোগ। কিন্তু আমরা আজকে এই বাজেটে, পানি সম্পদ মন্ত্রীর এই বাজেটে আমরা ভবদার জলাবদ্ধতা দূর করার জন্য আমরা কিছুই দেখতে পাই না। মাননীয় স্পিকার, ঢাকা বেনাপোল। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে 2 মিনিট বাড়িয়ে দেওয়া হয়েছে, পরে আরও সময় পাবেন, ভবিষ্যতে সুযোগ পাবেন। আচ্ছা, 1 মিনিটে শেষ করেন।
ঢাকা বেনাপোল মহাসড়ক যেটা 4 লেন 6 লেন উন্নত হওয়া দরকার, কারণ এখানে বেনাপোল পোর্ট থাকার কারণে শত শত গাড়ি চলে, হাজার হাজার মানুষ যাতায়াত করে, প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। মাননীয় স্পিকার, নোয়াপাড়া থেকে যশোর 30 কিলোমিটার পথ, এই 30 কিলোমিটারে 7টি রেলওয়ে ক্রসিং আছে যেখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। আমরা চাই এখানে ওভারপাস করে এই দুর্ঘটনা থেকে মানুষকে বাঁচাবার একটা ব্যবস্থা করতে। মাননীয় স্পিকার, বাগারপাড়া ঐতিহাসিক শেরশাহ সড়ক, যে শেরশাহ সড়ক অবশ্যই অত্যন্ত এখন জনবহুল একটি জায়গা হয়েছে, অত্যন্ত গাড়ি ঘোড়া চলে, এই শেরশাহ সড়ক 2 লেনে উন্নীত হওয়া উচিত। নোয়াপাড়া শিল্প শহর থেকে ভৈরব নদী পার হয়ে নড়াইল পর্যন্ত যে রাস্তা 28 কিলোমিটার, এই 28 কিলোমিটার রাস্তা 2 লেনে উন্নীত হওয়া উচিত। আমরা বসুন্ধরা ব্রিজ এখনো হয়নি, গোবেরডাঙ্গা ব্রিজ হয়নি, ভৈরব নদীর উপরে শিকিরহাটে ব্রিজ প্রয়োজন, আমরা টেকের ঘাটের ব্রিজ এখনো চালু হয়নি, চিত্রা নদীর উপরে বড় ক্ষুদ্র ব্রিজ এখনো চালু হয়নি। মাননীয় স্পিকার, আমাদের 2টা উপজেলায় 2টা স্বাস্থ্য কমপ্লেক্স দ্রুত নির্মাণ হওয়া উচিত, আমাদের 2টা উপজেলায় 2টা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হওয়া উচিত। মাদকের বিরুদ্ধে মাননীয় পরবর্তী বক্তা মাননীয় সদস্য আমির রেজাজ খান, খুলনা 1, আপনার সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 26-27 অর্থ বছরে প্রস্তাবিত জাতীয় বাজেটের উপরে আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। মাননীয় স্পিকার, একটা ধ্বংসস্তূপের পরে দাঁড়িয়ে যে এক ফ্যাসিস্ট সরকার 17 বছর এদেশের মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, দেশের অর্থনীতি ধ্বংস, ব্যাংকগুলো ধ্বংস করে 30 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে, যে টাকা দিয়ে বাংলাদেশে আরো 3-4টি বাজেট হতে পারত। তারপরও মাত্র 3 মাসের সরকার বাংলাদেশে যে একটি বাজেট দিয়েছে, সেই বাজেটকে আমরা সমালোচনা করি। যে মানুষটি বাজেট দিয়েছেন তিনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি কখনো টাকা নিয়ে চিন্তা করতেন না, শুধু কাজই করে যেতেন। আমাদের প্রিয় নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার পরামর্শে আমাদের অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন, ইনশাল্লাহ শতভাগ এই বাজেট আমরা পূরণ করে দেশকে আগামী দিনের পথে সুন্দর এবং সফল করে আনবো ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আমি খুলনা 1 আসনের জনগণের পক্ষ থেকে বাজেট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরতে চাই। আমার নির্বাচনী এলাকার অন্তর্গত দাকব বটিয়াঘাটা উপজেলার বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় ও সুন্দরবন সংলগ্ন এলাকা, এই অঞ্চলে মানুষের প্রধান আয়ের উৎস কৃষি, মৎস্য চাষ, চিংড়ি শিল্প, বনজ সম্পদ এবং ক্ষুদ্র ব্যবসা। মাননীয় স্পিকার, সরকার 2026-27 অর্থ বছরে রাজস্ব আয় বৃদ্ধি এবং উন্নয়ন ব্যয় সম্প্রসারণের লক্ষ্যে নির্ধারণ করেছে, তা দেশের অর্থনীতি অগ্রযাত্রার জন্য গুরুত্বপূর্ণ। তবে রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি জনগণের উপরে অতিরিক্ত করের চাপ যেন না পড়ে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। বাজেটের আয় ব্যয়ের ভারসাম্য রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের আয় বাড়ানোর জন্য কর ব্যবস্থা আধুনিকরণ, কর ফাঁকি রোধ, বন্দর এবং ব্যবসা বাণিজ্যর সম্প্রসারণ এবং রপ্তানি আয় বৃদ্ধির উপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে ব্যয়ের ক্ষেত্রে অপচয় রোধ, প্রকল্প বাস্তবায়ন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। মাননীয় স্পিকার, খুলনা 1 আসনে দাকব বটিয়াঘাটার উপজেলা বহু গ্রামীণ সড়ক এখনও কাঁচা অথবা জরাজীর্ণ, তাই সড়ক, সেতু, কালভার্ট নির্মাণ বিশেষ বরাদ্দ প্রদান করা প্রয়োজন। উপকূলীয় অঞ্চলে টেকসই ভেড়িবাঁধ নির্মাণ সংস্কারের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিতে হবে।
সুন্দরবন সংলগ্ন দাগ এবং বটিয়াঘাট উপজেলার পর্যটক শিল্প ব্যাপক সম্ভাবনা রয়েছে। পর্যটক অবকাঠামো, সড়ক যোগাযোগ, নৌযান সুবিধা এবং নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে বিনিয়োগ করলে রাষ্ট্রীয় আয় বৃদ্ধি পাবে এবং স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি হবে। মাননীয় স্পিকার, মৎস্য চিংড়ি খাত এই অঞ্চলের অর্থনীতির প্রাণ। তাই মৎস্য চাষিদের জন্য সহজ ঋণ, আধুনিক প্রযুক্তি, সংরক্ষণ সুবিধা, রপ্তানি সহায়ক বৃদ্ধি করা প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগণ পুনর্বাসনের বিশেষ বরাদ্দ থাকা উচিত। স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং তার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। বিশেষ করে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস প্রবল এলাকায় আশ্রয়কেন্দ্র, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন অত্যন্ত জরুরি। মাননীয় স্পিকার, বাজেট কেবল আয় ব্যয়ের হিসাব নয়, এটি একটি দেশের উন্নয়ন রূপরেখা। তাই জনগণের করের টাকায় সর্বোচ্চ সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। উন্নয়ন ব্যয় যেন প্রকৃত উন্নয়নে রূপান্তরিত হয় এবং এর সুফল যেন দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষ পায়, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। মাননীয় স্পিকার, খুলনা 1 আসনে দাগ ও বটিয়াঘাট উপজেলা জনগণের প্রত্যাশা পূরণ, উপকূলীয় অঞ্চলে টেকসই উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, দেশের সার্বিক অর্থনীতি অগ্রযাত্রা 2026-2027 অর্থবছরের বাজেট বাস্তবায়ন কামনা করছি। মাননীয় স্পিকার, কওমি মাদ্রাসাগুলিকে বরাদ্দ বৃদ্ধি করলে কোরআন এবং হাদিসের আলো বিকশিত হবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা হিন্দু খ্রিস্টান সম্প্রদায়ের উন্নয়নের লক্ষ্যে বিশেষ করে বিশেষ বরাদ্দ জন্য জোর আবেদন করছি। আমি সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো, মাননীয় সদস্য, 2 মিনিট পরে আজান হবে, আপনি 2 মিনিটে বক্তব্য শেষ করেন, এখনই আজান হবে। মাননীয় স্পিকার, আমি সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমার 2টি ব্রিজ, একটা হচ্ছে চুনকুড়ি ব্রিজ আর একটা হচ্ছে ঝপঝপিয়া নদীর উপরে ব্রিজ। এই ব্রিজগুলো নির্মাণ করতে হবে, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে, ব্যাপকভাবে কাঁচা রাস্তা পাকাকরণ করতে হবে। মাননীয় স্পিকার, আমার এই অঞ্চলে আমি আগেও বলেছি হিন্দু অধ্যুষিত অঞ্চল। আমার দাকবে 65% লোক হিন্দু। 2টা মডেল মসজিদ, 2খানে হচ্ছে দাকবে একটা, বটিয়াঘাটা একটা, 2টা মডেল মন্দির, দাকবে একটা, বটিয়াঘাটা একটা করা প্রয়োজন। আমি আপনাকে একটু বলতে চাই যে মাননীয় স্পিকার, আমার এই অঞ্চল লবণ অঞ্চল, এখানে পানির কোনো ভালো পানির ব্যবস্থা নাই। প্রতি বছর মানে এমন নাই যে লোক মারা যায় পানির পেটের রোগে। সেইখানে আমি স্থানীয় সরকার মন্ত্রী রয়েছেন, তার কাছে আমি আহ্বান জানাবো, আপনি দাকবের জন্য 20,000 ট্যাঙ্কির ব্যবস্থা করে দেবেন এবং বটিয়াঘাটায় ডিপ টিউবওয়েল বা সাবমার্সিবল 20,000 সাবমার্সিবল বা ডিপ টিউবওয়েল ব্যবস্থা করলে আমার এই অঞ্চলের মানুষ এই পেটের রোগ, সব পেটে, আপনি জানেন যে পেটের রোগ হলে ওই রোগের থেকে সব রোগের উৎপত্তি হয়। আমার এলাকার মানুষ অনেক অস্বস্তিকর অবস্থার মধ্যে রয়েছে, তারা পানি পেয়ে খেতে পারে না, জল পান করতে পারে না, তাদের অনেক সমস্যা। এই সমস্যাগুলো আমাদের গণতান্ত্রিক সরকারের অবশ্যই এইটা ওনারা দেখবেন। বিশেষ করে মন্ত্রী নিজে বসে আছেন, আমি ওনাকে পার্সোনালি বলবো যে আপনি দাকব বটিয়াঘাটার মানুষদের চেনেন, দাকব বটিয়াঘাটার মানুষ কোন অবস্থার মধ্যে আছে আপনি জানেন, এবং নদীমাতৃক অঞ্চলে হচ্ছে দাকব বটিয়াঘাটা। এই কারণে আপনাকে বলবো যে দাকব বটিয়াঘাটার দিকে যেমন রাস্তাঘাট, তেমন পানি, তেমন স্বাস্থ্য, সেইভাবে ব্রিজ উন্নয়ন এবং সেইভাবে আপনি কাজ করে দিবেন, এই আশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে মাননীয় স্পিকার, আপনাকে আমার তরফ থেকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমার। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক মাগরিবের নামাজের জন্য 30 মিনিটে বিরতি দেওয়া হলো। আপনাদের সবাইকে ধন্যবাদ।